তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ। তো তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের হিট ট্রান্সফার সেশনালের আজকে থেকে শুরু হলো এক্সপেরিমেন্টাল ক্লাস গুলা। তা আমরা আজকে এই 306 এর আন্ডারে তোমাদের এক্সপেরিমেন্ট 1 দেখবো। এখানে দুইটা পার্ট আছে, ডিটারমিনেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ মেটালস। তোমাদের মাইক্রোফোন গুলো একটু অফ করো প্লিজ। সেটা কপার এন্ড অ্যালুমিনিয়াম দুইটা মেটালের থার্মাল কন্ডাক্টিভিটি আমরা বের করব। আমাদের আর একটা পার্ট আছে, স্টাডি অফ থার্মাল কন্টাক্ট রেজিস্ট্যান্স। শুনতে পাচ্ছ তোমরা? এই যে মিউট করা ছিল তারপরে। জি স্যার। আচ্ছা, তো দেখো আমরা এই কিছু জিনিস তো ইন্ট্রোডাক্টরি জিনিস যেটা তোমরা রিপোর্টের মধ্যে দিবা, এটা আমাদের আসলে কমন জিনিস, এটাতে আমাদের খুব বেশি যাওয়ার মনে হয় কিছু নাই। আমরা অবজেক্টিভ লিখবো, অ্যাপারেটাস লিখবো, এগুলো অলরেডি তোমাদের লিখে রাখার কথা। স্কেমেটিক ডায়াগ্রাম, ডাটা ক্যালকুলেশন, প্লটিং, স্যাম্পল ক্যালকুলেশন, রেজাল্ট ডিসকাশন এন্ড কনক্লুশন, এটা সবসময় আমাদের থাকবে। তোমরা এটা আসলে আগের অনুযায়ী যে 2:30 থেকে শুরু, আমাদের এখন তো বলে দিছি যে আমরা এটা শেষ করার পরে কত রাত 10টা, তাই তো বাপি? রাত 10টার মধ্যে। জি স্যার। আমরা আমাদের মেইন এক্সপেরিমেন্টে চলে যাই। ডিটারমিনেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ মেটাল এন্ড স্টাডি অফ থার্মাল রেজিস্ট্যান্স। তা আমরা আগে একটু থিওরিটা একটু বুঝে নেই, কারণ হয়তো তোমাদের ক্লাসে থিওরি তো কেবল শুরু হয়েছে, এটা প্রথম দিকের এক্সপেরিমেন্ট, এখানে একটু বুঝার একটু বিষয় আছে। আমরা এই ইকুয়েশনটা অনেক আগে থেকে জানি যে ফুরিয়ারস ল অফ হিট কন্ডাকশন, Q is proportional to area and তোমার যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট তার উপর নির্ভরশীল। তা সেখান থেকে আমরা যদি প্রপোর্শনালিটি তুলে দেই তাহলে Q equal to minus KA del T by del X এই ইকুয়েশন আসে। এবং তোমরা অলরেডি হয়তো ইন দ্য মিন টাইমে আরো এই 3 ডাইমেনশনাল ইকুয়েশন এটা প্লট করছো। আমরা আসলে মেইনলি এই ওয়ান ডাইমেনশনালটা ইউজ করব, তবে আমরা একটু দেখব কিভাবে 3 ডাইমেনশনাল অরিজিনাল ইকুয়েশন সেখান থেকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি ডিডিউস করে করে আমরা এই ইকুয়েশনে চলে আসতে পারি। ইকুয়েশন আমরা টাইপ করব না, এইখানে আমাদের উদ্দেশ্য হবে টু প্লট দা মেজার টেম্পারেচার ভার্সেস ডিসটেন্স কার্ভ। এটা আসলে এই অবজেক্টিভটা আসলে এক্সপেরিমেন্টটা একটু বোঝানোর পরে আমাদের এই অবজেক্টিভটা পড়লে ভালো হবে, তাহলে তোমরা বুঝতে পারবা কোন জিনিস কিভাবে প্লট করা হচ্ছে। আদারওয়াইজ এটা একটু মুখস্থ মুখস্থ মনে হবে। তা আমরা শুরুটা যদি এইভাবে করতে চাই, যে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপের ছবি। তাই এখানে আমরা তোমাদের এক্সপেরিমেন্টটা করব। তা আমরা আগে একটু ভিডিও দেখি, সেখানে থেকে কিছু ডেমনস্ট্রেশন পাওয়ার পরে আমরা এখানে একটু ফিরে আসবো, যাতে তোমাদের ফিজিক্যাল আইডিয়াটা হওয়ার পরে বুঝতে সহজ হবে। তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছ? না স্যার, এখনো স্টার্ট হয়নি। না স্যার, এখনো প্লে হয় নাই। না, প্লে নাই, কিন্তু ছবিটা তো আসছে। জি স্যার। ছবিটা আসছে স্যার। হ্যাঁ, তাহলে আমি ছবি আসেনি। সরি, ছবি আসেনি স্যার। স্ক্রিনটা আসছে আর কি, যে ওই ভিডিও ফোল্ডারটা। ফাইল বাইন্ডার শুধু শো করতেছে আর কি। ফাইলটা আছে, ওইটা আসছে স্যার। আচ্ছা দাঁড়াও, এখন কি ভিডিওটা চলে? না স্যার, লেকচার ম্যাটেরিয়াল ফোল্ডারটা শো করতেছে। এইটা সম্ভবত আলাদাভাবে চালায় ঢুকতে হবে। স্যার, আপনি যখন স্ক্রিন শেয়ার করছেন তখন খুব সম্ভব যে কোনো একটা ফিক্সড স্ক্রিন দিয়েছেন।
মানে ফুল স্ক্রিনটা মনে হয় দেয়া হয় নাই। জি স্যার এবার আসছে স্যার। এখন দেখা যাচ্ছে স্যার। স্যার ভিডিওর মধ্যে কি কোনো কথা আছে স্যার? হ্যাঁ, ভিডিওর মধ্যে কথা আছে, তোমরা কি শুনতে পাচ্ছ না? না স্যার, ওটা শুনতে পাচ্ছি আচ্ছা না। ভয়েস আসতেছে স্যার। আমি তো শেয়ার সাউন্ড। এবার কি তোমাদের এবার আসতেছে স্যার। অডিও ভিডিও দুটোই পাচ্ছ? টপিকসের উপরে আমরা একটা জি স্যার, জি স্যার। মেইনলি ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি বের করা। এখানে ম্যাটেরিয়াল বলতে আমরা কপারের কন্ডাক্টিভিটি বের করতে পারি, অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি বের করতে পারি, তারপর স্টেনলেস স্টিলের কন্ডাক্টিভিটি বের করতে পারি। যে ধরনের ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি বের করতে হবে সেই ধরনের ম্যাটেরিয়ালের একটা বিশেষ ধরনের শেপ এবং সাইজ লাগবে, যেটা এই ইকুইপমেন্টের যে সমস্ত স্লট আছে সেইটার সাথে ম্যাচ করবে। আমরা তোমাদের প্রথমে একটু দেখাই যে সমস্ত ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি আমরা বের করতে পারি। তার মধ্যে দেখো আমরা এই যে এর মধ্যে দুইটা দেখো, এই দুইটা আমরা অলরেডি মেশিনে সেট করে দিছি। আর এখানে এই যে এসএস ধরনের আছে, বিভিন্ন ধরনের এদের সবার ডায়ামিটার আসলে এক, এদের শুধুমাত্র লেন্থটা আলাদা থাকে। এখন যে মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি বের করতে হবে আমরা সেটাই তোমাদের সেই সেট আপে লাগাবো। আগে আমরা একটা সেট আপটা দেখি যে সেখানে কোথায় সেট আপটা লাগানো হয়। এই মুহূর্তে উপরের যে পোর্শনটা দেখছো, এই পোর্শন দুটা, এই পোর্শনটা আসলে হিটার। হ্যাঁ, এই যে আমাদের ইলেকট্রিক লাইন দেওয়া আছে, এটা হিটার, এখানে থেকে হিট সাপ্লাই হয়। আর তারপরে পরের যে পোর্শন দেখো, এখানে সিউ কভার, পরে আরেকটাও কভার দেওয়া আছে, বাট আমরা এটা এক এক সময় এক এক রকম করা হয়। আমরা তোমাদের আজকে যে এক্সপেরিমেন্টটা নিব সেটা উপরেরটা থাকবে কপার আর নিচেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম থাকবে। এই যে দেখো মাঝখানে যে তোমরা একটা কানেকশন, একটা জোড়া দেখছো, এই জোড়া হচ্ছে এদের একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়ালের কন্ট্যাক্ট হলো। এই কন্ট্যাক্ট হওয়ার কারণে এই কন্ট্যাক্টকে আমরা বলি কন্ডাক্ট্যান্স। এইটার উপরে তোমাদের আসলে এই এক্সপেরিমেন্টের দুইটা পার্ট আছে। একটা আছে ডিটারমিনেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ এ মেটাল বাই স্টেডি স্টেট মেথড, অ্যান্ড অ্যানাদার ইজ স্টাডি অফ কন্ডাক্টেন্স। তা আমরা এইটা দেখে কন্ডাক্টেন্সও পড়বো, সেটা নিয়ে একটু স্টাডি করব যে কীভাবে আসে। তোমাদের আসলে এই সেট আপটা আমরা এই মুহূর্তে একটু খুলে রাখছি যাতে তোমাদের দেখার সুবিধার্থে। তা তোমরা এখানে যে জিনিসটা এই মুহূর্তে দেখে রাখো সেটা হচ্ছে উপরে হচ্ছে একটা ইলেকট্রিক সোর্স, তারপরে হচ্ছে একটা কপারের সিলিন্ডার, যেটার মধ্যে খেয়াল করে দেখো দুইটা তার এসে ঢুকছে, থার্মোকাপল। এই থার্মোকাপলগুলোর পজিশন আমরা এই
এক্সপেরিমেন্টের সাথে তোমাদেরকে যে ডিপার্টমেন্টাল শিট আছে এক্সপেরিমেন্ট করার জন্য যে শিটটা দিব সেখানে এটা ডিটেলস ডাইমেনশনও আছে এবং এই থার্মোকাপলের পজিশনগুলোর আমরা নাম দিব, সেখানে নাম দেওয়া যাবে। দেখো এখানে উপরে 1, 2, 3 and 4, তাহলে উপরের যে ম্যাটেরিয়াল থাকবে তার মধ্যে 2টা থার্মোকাপল আছে যেটা দিয়ে আমরা থার্মোকাপলের রিডিং নিব, আর নিচের যে পোর্শনটা সেখান থেকে আমরা থার্মোকাপলের রিডিং নিব। আমাদের এই থার্মোকাপল এটা ছাড়াও আমাদের এখানে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে যে এখানে আসলে দেখো একটা ওয়াটার সোর্স আছে, এই ওয়াটার এসে এই ফ্লো করে এই নিচে এর নিচে একটা পোর্শন দিয়ে ওয়াটারটা ফ্লো হয়ে যাচ্ছে এবং সে এই যে উপরের যে হিটার, উপরে হিটার থেকে হিটটা ডাউনওয়ার্ড যাবে, তারপরে কপারের সিলিন্ডার, দেন পরে ধরো এনাদার যে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করব সেটা সিলিন্ডারের মধ্য দিয়ে যাবে, গিয়ে তারপরে তোমার এই যে ওয়াটারটা দেখো এই যে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে এই ওয়াটারটা আমরা এইখানে যে ওয়াটারটা আছে সেটা আমরা ফ্লো রেট মেজার করব, সেটা ধরো কেজি পার সেকেন্ড। আমরা একটা সার্টেন সময়ের জন্য ডেফিনেটলি যখন স্টেডি স্টেট হয়ে যাবে তারপরেই ধরো আমরা 5 মিনিট ধরে যতটুকু ওয়াটার পাওয়া যায় কেজি পার সেকেন্ডে আমরা সেটা মেজার করব। আর যে ওয়াটারটা ঢুকবে সেইটার আমরা টেম্পারেচারটা কিন্তু থার্মোকাপল দিয়ে মাপব। থার্মোকাপল দিয়ে হচ্ছে শুধুমাত্র সলিডের মধ্যে যে যে টেম্পারেচারগুলো পাবো সেটা মাপব। আর এই যে ওয়াটারের যে এইটা হচ্ছে তুমি দেখো এই যে ওয়াটারের ইনলেট, এটা হলো ওয়াটারের ইন, এখানে দেখো এই যে টেম্পারেচারটা সে শো করতেছে। এখানে আমরা যদি দেখি কত আছে, ধরো ইট ইজ 27 বা অ্যারাউন্ড সামথিং। এটা এই মুহূর্তে আমি তোমাদের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য জাস্ট অন করছি, তোমাদের আমরা স্টাডির একটা ডাটা নিব। এখানে দেখো অ্যানাদার, এইটার দিকে তাকাও, দিস ইজ আউটলেট। হ্যাঁ, এটা হচ্ছে টেম্পারেচার, যে ওয়াটারটা বের হয়ে যাচ্ছে তার টেম্পারেচার দেখো এখানে আমরা তার টেম্পারেচারটা যে বের করে আমরা এখানে দেখতে পারবো। তার মানে কি আমরা এখান থেকে 2টা টেম্পারেচার, এটা হলো গ্লাস থার্মোমিটার দিয়ে টেম্পারেচার ওয়াটারের ইন আর ওয়াটারের আউট মাপবো, আর আমরা ওয়াটার ফ্লো থেকে মাপবো আমাদের যে মাস ফ্লো রেট, ওয়াটারের মাস ফ্লো রেট কেজি পার সেকেন্ড। আর আমরা যে 4টা থার্মোকাপল রিডিং বলবো, এই 4টা থার্মোকাপলের রিডিং আমরা এখান থেকে নিতে পারবো। ধরো এই মুহূর্তে আমাদের সেট করা আছে ধরো 4-এ, আমরা যদি এটা ঘুরায় মনে করো আমরা কি করব, এই যে নবের উপরে এই যে দেখো লাল একটা এই যে সাদা যে ডট আছে এটা 4, এটা যদি সাদা থেকে আমি 3-এর এই তাহলে 3-এর রিডিং, এটা 2-এর রিডিং, এটা 1-এর রিডিং। আমরা এই 1, 2, 3 এই প্রতিটা থার্মোকাপলের 1, 2, 3 বলে এইখানকার কোনটা 1, 2, 3, 4 সেটা আমরা তোমাদের যে শিট দিব এখন আমরা যে স্লাইডটা তোমাদেরকে দেখাবো তার মধ্যে এবং শিটের মধ্যেও তার পজিশনগুলো নাম্বারিংগুলো করা আছে। আর এদিকে আমাদের অ্যানাদার উদ্দেশ্য হচ্ছে যে কারেন্ট ফ্লোটা মাপা, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে হিটটা এখানে ইলেকট্রিক হিট যে সাপ্লাই দেওয়া হচ্ছে সেটা কত ওয়াট, তো সেইটা মাপার জন্য আমরা এখানে এই যে দেখো এখানে কারেন্ট আছে, এই কারেন্টটা আমরা এখান থেকে আমরা যদি হিটারটা যদি আমরা হিটার কন্ট্রোল যদি আমরা অন করি তাহলে এই যে হিটারে আস্তে 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 আমরা হিট এখন দিব, হিট দিলে আস্তে আস্তে সে হিট হইতে থাকবে এবং এখানে আমরা টেম্পারেচার রিডিং এখানে দেখো হ্যাঁ কারেন্টটা আমরা সেখান থেকে মেজার করতে পারবো। তো এখন আমরা টোটাল এই দেখো এটা কিন্তু এটা ওপেন থাকে না, কারণ তোমরা জানো যে হিটটা আমরা 1 ডাইমেনশনাল করতে চাই। এখান থেকে যে হিটটা আসবে এই হিটটা এদিক থেকে দেখো চারিপাশে বের হয়ে যাইতে পারে, হ্যাঁ চারিদিকে ছড়ায় যেতে পারে। সেটা যদি ছড়া যায় তাহলে সেটা হবে কি মানে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল হিট ফ্লো হবে। কিন্তু আমরা বাউন্ডারি কন্ডিশনটা এমনভাবে দিব যে 3 ডাইমেনশনাল হিট কন্ডাকশন ইকুয়েশনটাকে আমরা 1 ডাইমেনশনালে কনভার্ট করতে চাই। তাহলে এই উপর থেকে যে হিটটা সোজা যাতে সে নিচে আসতে পারে সেইটা ইনশিওর করার জন্য আমাদের চারিপাশে একটা ইনসুলেটর দিতে হবে, যাতে হিটটা অনলি উপরের এইটা হলো হিট সোর্স আস্তে আস্তে, আর নিচে হচ্ছে হিট সিঙ্ক।
অর্থাৎ এখান থেকে উপর থেকে হিটটা এসে যাতে নিচে দিয়ে চলে যায় এবং শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল ডাউনওয়ার্ড হয়। এই ওয়ান ডাইমেনশনাল কনফার্ম করার জন্য আমাদের এই সেটআপটা এই অবস্থায় রাখা যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এটাকে একটা ইনসুলেটর দিয়ে এমনভাবে রাখবো যাতে আমরা এই যে দেখো এখন যদি দেখতে পারি আমরা সেইটার ভিতরে দেখো এইটা হচ্ছে আমাদের এই যে গ্লাসের একটা ইনসুলেটর, এটার মধ্যে একটা ফ্লাক্সের মতো থার্মোফ্লাক্সের মতোই এরকম ম্যাটেরিয়াল দিয়ে করা, এর ভিতরে ভ্যাকুম আছে, এটা করে ইনসুলেটর হিসেবে কাজ করবে। এটা যখন আমরা এটার সাথে পরাই দিব তখন চারিপাশ দিয়ে কোনো হিটার ট্রান্সফার হইতে পারবে না, তখন আমরা ওয়ান ডাইমেনশনালটা এনশিওর করবো। তো এখন আমরা এটা একটু উপর থেকে এটাকে লাগাই দিচ্ছি, তো যে যাতে এই যে ইনসুলেশন দেওয়ার কারণে আমরা ওয়ান ডাইমেনশনালটা এনশিওর করতে পারি। এই অবস্থায় এখন আমরা হিটারে যদি রিডিংটা দেই, তার আগে আমরা আসলে হিটারটা দিলেও এই হিটটা তো চারিদিকে চলে যাচ্ছিল, যার ফলে আমরা ওই টেম্পারেচার রাইজটা দেখতে পাচ্ছি না। এখন আমরা যেহেতু তোমার হিটটা দিচ্ছি, দেখো এখন আমরা দিলে এই যে আমাদের অ্যাম্পিয়ারটা কত অ্যাম্পিয়ার এই রিডিংগুলো পাবো। আলটিমেটলি একটা লেভেলের স্টেডি স্টেট হয়ে গেলে আমরা সেখানে একটা ডেফিনেটলি সেখানে গিয়ে ফিক্সড হয়ে যাবে। আর আমাদের যে টেম্পারেচারের রিডিংটাও, এই রিডিংটা আস্তে আস্তে বাড়বে এবং সেই রিডিংটা একটা সময় গিয়ে দুইটা জিনিসই এক সময় গিয়ে স্টেডি হয়ে যাবে। সেই স্টেডির ক্ষেত্রে আমরা তখন রিডিংটা নিয়ে ফেলবো। এটা মানে হচ্ছে 4টা স্টেডি রিডিং পেলাম, একটা আমরা হিট এনার্জি সাপ্লাইয়ের রিডিং পাবো, তারপরে উপরে 2টা থার্মোমিটারের রিডিং পাবো, অ্যান্ড অ্যানাদার হচ্ছে ওয়াটার ফ্লো রিডিং পাবো। তো আমরা যেটা করব এই ফ্লোর জন্য আমরা যে 2টা ম্যাটেরিয়াল আমাদের ভিতরে আছে তাদের আমরা কন্ডাক্টিভিটি বের করে ফেলতে পারবো। আমরা যেটা করব আমরা 2 সেট রিডিং নেব, এই ফ্লোটাকে চেঞ্জ করে দিব, আমরা ফ্লোটাকে চেঞ্জ করে দিলে আবার আমরা ধরো 15-20 মিনিট বা 30 মিনিট পর্যন্ত সময় আমরা একটু ওয়েট করব। ওয়েট করলে সে ফার্দার আর একটা স্টেডি স্টেটে আসবে, অর্থাৎ আমাদের 2টা অবজারভেশন হবে এবং 2টার জন্যই আমরা থার্মাল কন্ডাক্টিভিটি বের করব। যেহেতু থার্মাল কন্ডাক্টিভিটি ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল, কাজে আমরা যতই এই ওয়াটার ফ্লো চেঞ্জ করে 2টা অবজারভেশন নেই না কেন, আমরা কিন্তু কন্ডাক্টিভিটি অপরিবর্তিত দেখব এবং এই কন্ডাক্টিভিটি দেন আমাদের গিভেন কন্ডাক্টিভিটির সাথে কম্পেয়ার করে আমরা এররটা বের করব। তাহলে আশা করি তোমাদের এখন আমরা কিভাবে কি প্রসেসে এক্সপেরিমেন্টটা করব সেটা ক্লিয়ার হলো। এবার আমরা চলে যেতে পারি তোমাদের যে আমরা এই রিডিংটাও যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবা যে এই মুহূর্তে আমাদের 1 নম্বরে আছে। হ্যাঁ, এবার যদি আমরা আবার একটু যাই, ধরো এইটা যদি আমি এখন 2-এ দিই, দেখো একটুখানি চেঞ্জ আছে, 3-এ গেলে আরেকটু চেঞ্জ, এটা আসলে স্টেডি এখন হয় নাই, হয়তো আমাদের 20-25 মিনিট লাগবে। 4-এ গেলে আরও চেঞ্জ, তার মানে কি 1 নাম্বারটা হচ্ছে আমাদের সবচেয়ে কম রিডিং 23 পয়েন্ট সামথিং, আর দেখো 4 নাম্বারটা সবচেয়ে বেশি, আরও সে বাড়তে থাকবে, এখন 27.7। আসলে উপর থেকে সিরিয়ালে দেওয়া আছে, 4 নাম্বারটা উপরে যেহেতু হিট সোর্স আছে কাজে উপরের টেম্পারেচারটা একটু বেশি থাকবে, আস্তে আস্তে আমরা নিচে পেয়ে যাব। তাহলে এইটা গেল আমাদের একটা অবজারভেশনের বিষয়। তাহলে আমরা এই রিডিংটা স্টাডি হয়ে গেলে, তা তোমাদের এরকম একটা সিচুয়েশনে আমরা এই স্টাডি অবস্থায় রিডিংটা নিয়ে সেই ডাটাগুলো তোমাদেরকে সাপ্লাই দিব। আমাদের উপরে থাকবে কপার আর নিচে অ্যালুমিনিয়াম, এবং আমরা 2টা অবজারভেশনের জন্য রিডিংটাকে নিব, তোমাদেরকে ডাটা সাপ্লাই দিলে দেন আমরা ইউজুয়ালি তোমরা যেভাবে এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন প্রসিডিউরগুলো করো সেভাবেই করো। আশা করি তোমাদের কাছে প্রসেসটা কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ। আমরা আবার একটু ফিরে আসলাম ক্লাসে। তোমরা কি কথাগুলো শুনতে পাইছো ক্লিয়ারলি? জি স্যার, জি স্যার। কিছু কথা সমস্যা আসলে টু সে দ্য ট্রুথ, ওই মাস্ক করে কথা বলতে হয়েছে বলে আমাকে একটু টায়ার্ড, একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়েছে সাউন্ডে। আমরা আবার একটু ওয়ার্ডে ফিরে যাই।
আমাদের যেখানে প্রেজেন্টেশনে ছিলাম আমরা। স্যার ভিডিওটা যদি মানে পরে দিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো স্যার। জুমে স্যার পুরো অনেক ভিডিওটা এটা সবকিছু অবশ্যই ভিডিওটা দিয়ে দিব, সবকিছু একসাথে রেকর্ডিং হচ্ছে। এই পেজে এই আমরা যেগুলো বলতেছি, যেগুলো দেখাচ্ছি প্লাস ভিডিও সব একসাথে ইন্টিগ্রেটেড ফর্মে একটা ভিডিও আকারে যাবে। জি স্যার ঠিক আছে। স্যার আসলে ওই যে ভিডিওটা দেখাইলেন না, সেইটা যদি একটু আলাদা করে দিতেন তাহলে একটু সুবিধা হতো স্যার। কারণ স্যার ওই যে নেট কানেকশন স্লোর কারণে ওই যে একটু বেঁধে বেঁধে চলে, যে ভিডিওটা প্লে করলে না। ঠিক আছে, এটা আলাদাভাবে দিয়ে দেবো। আমরা এখন একটা ওয়ার্ড ফাইল ওপেন করছিলাম, সেইটা দেখতে পাচ্ছ তোমরা এখন? জি স্যার দেখা যায়। জি স্যার। হ্যাঁ, আমরা এই জায়গাটায় ছিলাম। এখন আমাদের একটু বলতে সুবিধা হবে যে আমরা এখানে কি দেখছি। কিছু কারেকশন আছে ওইখান থেকে। কারেকশন আছে বলতে আমরা একটু এই পজিশন গুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা উপরে দেব অ্যালুমিনিয়াম, সোর্সটাকে আমরা জাস্ট এইভাবে আঁকছি। আমরা উপরে থাকবে আমাদের অ্যালুমিনিয়াম আর নিচে থাকবে হচ্ছে আমাদের কপারটা। আর এইখানে দেখো এই যে উপর থেকে আমরা মাপাটা শুরু করছি, যে পজিশন উপরের এই পজিশনটা হচ্ছে 0, অর্থাৎ উপরে যে অ্যালুমিনিয়ামের উপর কর্নার হচ্ছে 0, তারপরে আমরা প্রত্যেকটা থার্মোকাপল এই যে 1 2 3 4 এটা আসলে উল্টে আছে। এটা ডোন্ট ওয়ারি, এটা একবার সেটআপ খুললে ওই থার্মোকাপল সেকেন্ড টাইম যেভাবে ঢুকানো হয় সেটা এটা অন্য একটা কাজ করা হয়েছিল বলে থার্মোকাপল পজিশন গুলো আবার উল্টে আছে। তো উপর থেকে হলো উপরে 4। এখন আমরা যেটা করব, আমরা যেটা উপর থেকে শুরু আছে, আর পজিশন গুলো এই যে উপরে অ্যালুমিনিয়ামের পজিশন 0 ধরে তারপরে এই উপরে থার্মোকাপলটা কত দূরে, এই যে দেখো x1 6, তারপরেরটা x2 52 মিলিমিটার দূরে, তারপরে এই যে এইটা 3 নাম্বার যেটা দেখছো এইটা 69 মিলিমিটার দূরে, তারপরে একদম নিচে সবচেয়ে লাস্টেরটা হচ্ছে 97 মিলিমিটার দূরে, আর দুইটা মানে স্পেসিমেনের টোটাল লেন্থ হচ্ছে 102। এই পজিশন গুলোতে 1-2 মিলিমিটার একটু গ্যাপ আছে, মানে এইটা 1-2 মিলিমিটার আমাদের কিছু স্যাম্পলে চেঞ্জ হয়। তা আমি তোমাদের কাছে ডাটা দিয়ে দেবো, এটাতে হয়তো কোনোটায় 1/2 মিলিমিটার কম আছে, কোনোটা 1/2 মিলিমিটার কম বেশি আছে, সেটা তো আমি তোমাদের ডাটা টেবিল রীতিমতো গতবারের এক্সপেরিমেন্ট করা ডাটা টেবিল তোমাদের দিয়ে দেবো, তোমরা সেইটা ব্যবহার করবা। এখান থেকে হয়তো 1/2 মিলিমিটার এদিক সেদিক থাকতে পারে ওটা থার্মোকাপল পজিশন চেঞ্জ করার সময়। আরেকটা জিনিস বলি, এই যে তোমরা খেয়াল করছো কি যে কিছু সাদা সাদা জিনিস দেখতে পাইছো? জি স্যার। এটা আমরা ওই সেকেন্ডটাতে আমাদের লাগবে, ওই সাদা জিনিসগুলো কি ছিল, সাদা পাউডার কি ছিল, সেটা আমরা ওই স্টাডি অফ কন্টাক্ট কন্ডাক্ট সেইটার মধ্যে একটু দেখবো। স্যার থার্মোকাপলের সিকোয়েন্স কি আমাদের এখানেটা ইউজ করব নাকি এক্সপেরিমেন্টে আমরা যেটা দেখলাম ওটা ইউজ করব? এক্সপেরিমেন্টে যেটা দিব সেটা ইউজ করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে সবকিছু আপডেটেড হচ্ছে ডেটায়। ওই যে বললাম না যে এটা বিভিন্ন পারপাজে বিভিন্ন সময় খোলা হচ্ছে লাগানো হচ্ছে, খোলা হচ্ছে লাগানো হচ্ছে। তুমি দেখছো 5-6টা সেটআপ আছে, স্যাম্পল আছে, এটা সবসময় লাগানো খোলা হয়। কিছু কিছু ক্ষেত্রে পজিশন গুলো চেঞ্জ হয়ে যায়। আসলে এই পজিশন গুলো যে কোম্পানি আমাদেরকে সাপ্লাই দিছে কোম্পানির ইয়েতে লেখা এরকম পরে, কিন্তু আমরা মেপে দেখছি সব সময় এটা এরকম না, ওদের কিছু এরর আছে। এজন্য আমরা ফার্দার মেপে আমরা রাখছি। এইটা হচ্ছে ওদের ক্যাটালগে এইভাবে দেওয়া ছিল। তা আমরা এইটা একটু দেখি। ধরো এইটা হচ্ছে তোমরা ইকুয়েশন নাম্বার 3 দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের হিট কন্ডাকশন ইকুয়েশন, ফুরিয়ার ল। তা আমরা এখানে তোমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো যে আমরা 3 ডাইমেনশনাল লাগবো না, হিট সোর্স উপরে, হিট সিঙ্কটা নিচে, অর্থাৎ ওয়াটার যে ফ্লো করে নিচে দিয়ে চলে যাচ্ছে যেটা দেখা যায় নাই, ওটা খোলা যায় না এটার জন্য, এবং চারিপাশে আমরা ইনসুলেশন করে দিছি। তার মানে 1 ডাইমেনশনাল অনলি যদি মনে করি উপর থেকে নিচে এক্স ডিরেকশনে যাচ্ছে, তাহলে আমাদের এই যে ডি টি ওয়াই আর জেড এই দুই টার্মটা চলে যাবে। আর তোমরা জানো এই কিউ ট্রিপল প্রাইম হচ্ছে ইন্টারনাল হিট জেনারেশন। তোমরা একটু কি মাইক্রোফোনটা অফ করবা তোমাদের?
তা ইন্টারনাল হিট জেনারেশন নাই। ইন্টারনাল হিট জেনারেশন সাধারণত ইলেকট্রিক মানে ব্যাটারির মধ্যে থাকতে পারে বা এই যে নিউক্লিয়ার ফুয়েল রডের মধ্যে থাকতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের এখানে ম্যাটেরিয়ালের মধ্যে কোনো হিট জেনারেট করে না, যার ফলে আমাদের এই মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ এই তিনটা টার্ম জিরো। অ্যানাদার আমরা এই যে বললাম যে এক্সপেরিমেন্টটা শুরু করব এবং যে 1 2 3 4টা টেম্পারেচার, এই 4টা টেম্পারেচারই যখন আর কোনো পরিবর্তন হবে না টেম্পারেচারে এবং আমরা ফ্লো রেটও ফিক্সড রাখবো, তখন সেটাকে বলবো আমরা স্টেডি স্টেট। অর্থাৎ যে কোনো একটা স্টেডি স্টেট হলেই সবগুলো স্টেডি স্টেট হয়ে যাবে। তোমরা কি তোমাদের তো স্টেডি স্টেট হয়ে যাবে, যার ফলে আমরা এই যে ডিটি বাই ডিটি, এটা আসলে নিচের টি হচ্ছে টাইম, টাইমের সাথে পরিবর্তন, আমরা টাইমের সাথে কোনো পরিবর্তন করব না, তার মানে আমরা স্টেডি স্টেট এক্সপেরিমেন্ট করব। ইন দ্যাট সেন্সে যদি তোমরা চিন্তা করো তাহলে এই যে ডিটি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার ইকুয়াল টু 0, কারণ এইটার পরের 4টা টার্মই সব শূন্য। আর যখন এইটা ছিল আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এক্স ওয়াই জেড প্রত্যেকের আলাদা আলাদা কন্ট্রিবিউশন ছিল, কিন্তু যখন বাকি সবাই জিরো হয়ে গেল, অনলি একটা কোঅর্ডিনেট থাকলো, তখন আর পার্শিয়াল থাকে না, তখন আমরা ডেল ব্যবহার না করে ডি ব্যবহার করি। তার মানে ডি স্কয়ার টি বাই ডি এক্স স্কয়ার হয়ে গেল। এখন আমরা যদি এটা সলভ করতে চাই তাহলে সলভ করতে ডেফিনেটলি এটা একটা 2 ডাইমেনশনাল ইকুয়েশন, এটা আমরা দুইবার ইন্টিগ্রেশন করব, দুইটা কনস্ট্যান্ট আসবে। এখন আমাদের সলিউশনটা কি? একটা হচ্ছে x ইকুয়াল টু 0 হইলে বাউন্ডারি কন্ডিশন t ইকুয়াল টু t নট। তার মানে আমরা আবার এই ছবিটার দিকে যদি যাই, x ইকুয়াল টু 0, তার মানে উপরের যে অ্যালুমিনিয়ামটা আছে তার শুরুতে যখন পজিশন 0 তখন t ইকুয়াল টু t নট। t নট মানে হচ্ছে উপরের যে টেম্পারেচার সেটা। আর অ্যানাদার হচ্ছে x ইকুয়াল টু l হলে t ইকুয়াল টু tl, তার মানে হচ্ছে আমরা x ইকুয়াল টু l, তার মানে একদম এখান থেকে শুরু করে লাস্ট তোমার এই থার্মোকাপলের পজিশন পর্যন্ত। নট, শোনো, মাইন্ড ইট, ম্যাটেরিয়ালের এন্ড আর থার্মোকাপলের এন্ড কিন্তু এক জায়গায় না, কারণ ম্যাটেরিয়াল যেখানে শেষ হয়ে গেছে তারও কিন্তু কিছু উপরে থার্মোকাপলটা লাগানো। এখানে দেখো ম্যাটেরিয়ালের লেন্থ শেষ হয়েছে দুইটা মিলে 102 মিলিমিটার পরে গিয়ে, কিন্তু লাস্ট থার্মোকাপলের পজিশন হচ্ছে 97 মিলিমিটার পরে গিয়ে। উপর থেকেও সেরকম, উপর থেকে 6 মিলিমিটার পরে গিয়ে প্রথম থার্মোকাপলটা শুরু হয়েছে, যার ফলে তোমরা কিন্তু এই ভুলটা করো না। গতবারে কেউ কেউ এক্সপেরিমেন্টের রিপোর্টের মধ্যে দেখছি এই ভুলটা করছে, কাজে দুই এক্সট্রিম কর্নারে কিন্তু থার্মোকাপল বসানো নাই, লাস্টেও কিছু আগে আর ফার্স্টেও কিছু পরে গিয়ে থার্মোকাপল শুরু হয়েছে। কাজে আমাদের এখন x ইকুয়াল টু xl, যেটা এইটা হচ্ছে লাস্ট থার্মোকাপলের পজিশন এবং লাস্ট থার্মোকাপলটার টেম্পারেচার, নট দ্য এন্ড অফ দ্য ম্যাটেরিয়াল বডি। এই কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছি স্যার। তাহলে এইখানে আমরা কোথায় ছিলাম? এখানে। তা দেন আমরা একটা খুব সহজ একটা সলিউশন এইটা আমরা পাইলাম। এইটাকে আমরা বলবো থিওরিটিক্যাল মানে সলিউশন। আমরা থিওরিটিক্যাল সলিউশন থেকে, তাহলে এখানে দেখো আমরা যদি টি নট মানে শুরুর টেম্পারেচার, টিএল লাস্টের টেম্পারেচার দুইটা পাই, আর এল আমরা জানি এল ইজ ফিক্সড, এল ইজ ফিক্সড। এল যদি ফিক্সড হয় তাহলে আমরা তোমার এক্স বাই এল মানে ভেরিয়েবল পজিশন, বিভিন্ন পজিশনের টেম্পারেচার কত হওয়া উচিত সেটা হচ্ছে ভেরিয়েবল টি থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। এটা তোমাদের থিওরিটিক্যালিও টেম্পারেচারটা বের করতে হবে, যে তুমি দুই এন্ডের টেম্পারেচারটা জানো আর যে কোনো একটা ভেরিয়েবল পজিশনের টেম্পারেচারটা তাহলে কত হবে সেটা তোমরা ভেরিয়েবল ওই পজিশনটা এক্সট্রা বসাই দিলে টিটা বের হয়ে যাবে, সেটা থিওরিটিক্যালি তোমাদের বের করতে হবে। তো সেটা এই ইকুয়েশন মানে এই 7 নাম্বার ইকুয়েশনটা ব্যবহার করা। অ্যানাদার হচ্ছে আমরা
স্যার এখানে এলটা কি স্যার দুই এন্ডের ডিসটেন্স নাকি হচ্ছে থার্মোকাপলের দুই এন্ডের ডিসটেন্স? থার্মোকাপল তোমাকে বলছে তো T ইকুয়াল টু টেম্পারেচার এট পজিশন এক্স, মানে জিনিসটা তো তাই। তাহলে যে পজিশনের টেম্পারেচার তুমি মাপবা সেই পজিশনটা তোমাকে নিতে হবে। তা আমাদের তো একদম এন্ডের টেম্পারেচার মাপার সুযোগ নাই, আমাদের থার্মোকাপলটা তার থেকে কয়েক মিলিমিটার উপরে বসানো আছে, তাহলে আমাদের পজিশনটা ওই থার্মোকাপল যেখানে বসানো আছে ওইটুকুই। জি স্যার, বুঝতে পারছি স্যার। অনেক সময় তোমাদের কাছে যদি তোমরা স্টাডি করে থাকো পুরানো রিপোর্ট কিভাবে নিব স্যার? বুঝে নেই, আবার বলো। স্যার টি নোট আর টিএল টা কিভাবে নিব স্যার? এটা কি দেওয়া থাকবে? এক্সপেরিমেন্ট থেকে নিতে হবে, এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে, আমরা তো মেজার করব সেখান থেকে নিতে হবে। কারণ সবসময় ম্যাথমেটিক্যাল এসব সলিউশনে বাউন্ডারি কন্ডিশন ইজ গিভেন, দ্যাট মিন্স ম্যাথমেটিক্স থেকে বাউন্ডারি কন্ডিশন আসবে না, যেগুলো আসে ওগুলো হচ্ছে অন্য, তাকে বলে ইনভার্স সলিউশন, ওইটা থেকে না। আমরা এটা নরমাল সলিউশন করতেছি, সেটার ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন গুলো অন্য সোর্স থেকে, ম্যাথমেটিক্স থেকে আসবে না, এটা এক্সপেরিমেন্ট থেকে আসবে। কাজেই আমরা টি নট মানে হচ্ছে শুরুর টেম্পারেচার, এটা তো এক্সপেরিমেন্টের নব্বই আমরা রিডিংটা নিব। ক্লিয়ার? স্যার এটা x = 6 এ যেটা ওটা কি হবে? বুঝে নাই? x = 6 এর টেম্পারেচারটা আমাদের জানা আছে, তো ওটা কি না? তোমার তো কথাটা বোঝা যায় না, আমার মনে হয় তুমি জানতে চাইছো x = 6 এর টেম্পারেচার যেটা, এটা ইকুয়াল টু টি নট। জি জি স্যার। স্যার, জি স্যার, এটাই বলতেছি। এবার আমরা আসি আমাদের আসল কাজ যেটা, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ওইখানে দুইটা মেটাল আছে, উপরে অ্যালুমিনিয়াম নিচে কপার। আমরা এই মেটাল বডি দুটার টেম্পারেচার থার্মাল কন্ডাক্টিভিটি বের করব। তা তোমরা তো জানো থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে কি জিনিস, ম্যাটেরিয়াল গুলো তার নিজের জায়গায় দাঁড়ায় ভাইব্রেশন করে কন্ডাকশন হিটটা ট্রান্সফার করে। তা যার মিন ফ্রি পাথ বেশি সে নিজের জায়গায় দাঁড়ায় বেশি পরিমাণে ভাইব্রেট করতে পারে এবং বেশি পরিমাণে এনার্জি ট্রান্সফার মানে আসলে ভাইব্রেশন ট্রান্সফার। তুমি একটা গরম জিনিসে হাত দিছো, একটা গরম জিনিসে হাত দিলে তুমিও গরম ফিল করবা তোমার হাতে, এটার মানে কি? আসলে ওই বডিটা গরম মানে হচ্ছে তার অণুগুলা ওই যে মিন ফ্রি পাথ অর্থাৎ দুই পাশে যে ফাঁকা জায়গা আছে তার মধ্যে সে কাঁপাকাঁপি করতেছে, ভাইব্রেট করছে, একবার এই পাশে একবার এই পাশে যাচ্ছে। তুমি যখন হাত দাও তোমার হাতেও ভাইব্রেশনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, যার ফলে তোমার হাতের এই ওই যেখানে তুমি মনে করছো যে পুড়ে যাচ্ছে তোমার ওখানের পার্টিকেল গুলোরও ভাইব্রেটেড হয়ে যাচ্ছে। মানে এইভাবেই কন্ডাকশন হিটটা ট্রান্সফার হয়ে যায়। তা যার বেশি ভাইব্রেশন করার ক্যাপাসিটি আছে সে বেশি এনার্জি ট্রান্সফার করে দিবে। এটা নট নেসেসারি ভাইব্রেশন, মিন ফ্রি পাথ আছে, তার ফ্রি ইলেকট্রনের ব্যাপার আছে, যারা বেশি ভাইব্রেট করতে পারে তা আবার ইলেকট্রিসিটিও বেশি ক্যারি করতে পারে। তার মানে আমরা যদি এখানে দেখি যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কপারের অবদান এদিক দিয়ে সবচেয়ে বেশি, সে যেমন হিটও বেশি ট্রান্সফার করতে পারে, ইলেকট্রিসিটিও সে তেমনি বেশি ট্রান্সফার করতে পারে, কারণ তার দুইটার প্রপার্টি কিছু ইন্টার রিলেটেড আছে, মিন ফ্রি পাথের ব্যাপার আছে, তারপরে আউটার শেলের ইলেকট্রনের ব্যাপার আছে। তা আমাদের এখানে এই কন্ডাক্টিভিটি হচ্ছে মানে ওয়াট, কন্ডাক্টিভিটি কি আমরা আমাদের ওয়াট প্রতি টেম্পারেচার ডিফারেন্সের জন্য একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণে এনার্জি একজন ট্রান্সফার করে ফেলতে পারে, সেটা হচ্ছে তার ক্যাপাসিটি। যে বেশি ট্রান্সফার করতে পারে তার, একে বলবো আমরা যেহেতু হিট ট্রান্সফার নিয়ে অ্যানালিসিস করি, তাকে আমরা বলবো তার থার্মাল কন্ডাক্টিভিটি। হ্যাঁ, তা এই থার্মাল কন্ডাক্টিভিটি বের করাই হচ্ছে আমাদের এখানে প্রধান কাজ। ওয়াট পার মিটার কেলভিন, হ্যাঁ, প্রতি ওয়াট পার মিটার কেলভিন হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তা প্রতি এতটুকু টেম্পারেচার, মনে করো তুমি যদি থিঙ্ক অ্যাবাউট যে তুমি একটা জ্যাকেট পরে আছো গায়ে, তোমার বডি টেম্পারেচার ভিতরে হলো 37, আর তুমি শীত প্রধান দেশে আছো, শীতের মধ্যে আছো, বাইরে টেম্পারেচার -30, তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত? প্রায় 67 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিফারেন্স আছে, কিন্তু হিট ট্রান্সফার হচ্ছে না। হিট ট্রান্সফার হলে তো তুমি ঠান্ডা ফিল করতে, তুমি তো আর গরম থাকতে পারতে না। কাজে ওই জ্যাকেটের ওই 3-4-5 মিলিমিটার পুরো জ্যাকেট তোমাকে হিটই ট্রান্সফার করতে দিচ্ছে না, হয়তো বড় জোর মানে 4-5 ডিগ্রি ফল করাচ্ছে, ভিতরে 37 আছে, বাইরে হয়তো একটুখানি
ওই অলমোস্ট 30-এর কাছাকাছি বা একটুখানি বেশি আছে। ধরো বাইরে অ্যাটমসফিয়ার -30। কাজেই এইটুকু, তার মানে জ্যাকেটের হিট ট্রান্সফার করার ক্যাপাসিটি নাই। এই যে ওয়াট পার মিটার, মিটার আছে তার থিকনেস, এই যে পার ইউনিট থিকনেসে সে প্রতি সেকেন্ডে জুল পার সেকেন্ড কত এনার্জি ট্রান্সফার করবে, এটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক হচ্ছে কে। তার মানে টেম্পারেচার ডিফারেন্স ইজ এ ম্যাটার। বেশি তুমি যদি বলো যে এটা তো খুব ভালো, এটা খুব খারাপ, আসলে মানে থার্মাল হিট ট্রান্সফারের দিক দিয়ে সেইটার সাথে ইম্পর্ট্যান্ট হচ্ছে কত থেকে কত টেম্পারেচারের মধ্যে ডিফারেন্সের মধ্যে এনার্জিটা ট্রান্সফার করতে হবে। টেম্পারেচার ডিফারেন্স বেশি থাকলে বেশি হিট ট্রান্সফার হয়ে যাবে, তার কন্ডাক্টিভিটি কম থাকলেও। কাজে আমি সরাসরি লিনিয়ারলি বলে দিতে পারবো না যে হিট ট্রান্সফার বেশি হচ্ছে তাই তার কন্ডাক্টিভিটি ভালো। পার ইউনিট টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ এইটাই হচ্ছে তার পোটেনশিয়াল। প্রতি ইউনিট পোটেনশিয়ালে প্রতি লেন্থ মিটার, মানে প্রতি মিটার গ্যাপে কত জুল প্রতি সেকেন্ডে এনার্জিটা ট্রান্সফার করে ফেলতে পারবে, দ্যাট ইজ তার কন্ডাক্টিভিটি। তা আমরা এখানে অ্যালুমিনিয়াম, কপার, এটা দুইটা ডিফারেন্ট টাইপের কন্ডাক্টিভিটি, এই জন্য আমরা দুটো ম্যাটেরিয়াল দিয়ে তোমাদের ডাটাটা দিব। ওইখানে যদিও বা দেখছো দুটো একসাথে বসানো আছে, আমরা তোমাদের যে ডাটাটা দিব সেটা উপরে অ্যালুমিনিয়াম। আমরা দুইটা দিয়ে দেখবো আসলে কার কন্ডাক্টিভিটি কেমন এবং তার বিহেভিয়ারটা কেমন হয় সেটা বের করা। তো সেটার জন্য প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে ইকুয়েশনটা শেষ পর্যন্ত ড্রাইভ করতে পারি সেটাকেই ব্যবহার করব। এই যে এখানে যে থার্মাল আমরা টেম্পারেচার ডিস্ট্রিবিউশন বের করছি, এখান থেকে আমরা তোমার হিট ট্রান্সফার ডিস্ট্রিবিউশন ওই সেখানে dt/dx বসাই দিলে এই যে আমরা শেষ পর্যন্ত এখানে চলে আসতে পারি। এই যে ওখান থেকে dt/dx, ওই ইকুয়েশন থেকে dt/dx বসাও, দেন q = -k ∂t/∂x। দিস ইজ, এই ইকুয়েশন দুইটাই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হিট কন্ডাকশন ইকুয়েশন। আমরা আসলে এটাই ব্যবহার করব কারণ আমরা ওয়ান ডাইমেনশনাল করে ফেলছি। তাহলে সেখানে দেখো q a dt/dx, এটাকে k বসালে তাহলে এখানে q লাগবে, আমরা তো k বের করব, q লাগবে, a লাগবে, dt/dx লাগবে, দেন আমরা k টাকে বের করে ফেলতে পারবো। তো সেইটার জন্য আমরা q টাকে এখানে কিন্তু আমরা ইলেকট্রিক পদ্ধতিতে, অর্থাৎ ইলেকট্রিক আমরা যে অ্যাম্পিয়ার বের করছি আসলে সেটা এই অ্যাম্পিয়ার আমরা ব্যবহার করব না। আমরা যদি ইলেকট্রিক পদ্ধতিতে হিট বের করতে চাই তাহলে কিন্তু q = vi cos θ, আমরা সেটা ব্যবহার করব না। কারণ q = vi cos θ এটা তো ওইখানের ইনপুট হিট, এই হিট কিছু হিট লস আছে, সেটা যেহেতু আমরা কনসিডার করতে পারবো না এই এক্সপেরিমেন্টে হিট লসটা, এই জন্য আমরা ইলেকট্রিক এনার্জি ব্যবহার করব না। সত্যিকারের হিট নিচে যতটুকু ট্রান্সফার হচ্ছে সেটুকুই ইউজ করার চেষ্টা করব। তারপরেও কিছু এক্সপেরিমেন্টাল এরর বা লস এটা অ্যাভয়েড করা যায়। তা আমাদের এই q = দেখো এটা হচ্ছে ওই যে q = -k ΔT, এই কিউটা আমরা ইলেকট্রিক পদ্ধতিতে ব্যবহার, এই যে mCp ΔT এইটা থেকে আমরা কিউটাকে ব্যবহার বের করব। কিউ হচ্ছে আমাদের এই যে হিট ট্রান্সফার অ্যালং দ্য স্পেসিমেন। mCp ΔT আমরা জানি, m হচ্ছে ওয়াটার যেটা আমরা ইউজ করব, ওয়াটারের মাস ফ্লো রেট, m মাস, এটা আমরা এই যে দেখো mw মাস ফ্লো রেট অফ ওয়াটার kg/সেকেন্ডে আমরা ব্যবহার করব। তারপরে এটা হলো আমাদের ওয়েট অফ ওয়াটার নিতে হবে, টাইম কালেক্ট করতে হবে, সিপি হচ্ছে ওয়াটারের সিপি, আমরা সেটা ব্যবহার করব। আর সেই সিপিটা আমরা এভারেজ ওয়াটারের এভারেজ টেম্পারেচারে নিব, কারণ ওয়াটারের আমাদের ইনলেট আর আউটলেট দুইটা টেম্পারেচার আমি জানি, আমরা বই থেকে দুইটার এভারেজ টেম্পারেচারে করেসপন্ডিং সিপিটা ব্যবহার করব। আর আরেকটা হচ্ছে mCp ΔT, সেটা হচ্ছে ওয়াটার এর কতটুকু টেম্পারেচার রাইজ হয়েছে সেটা হচ্ছে আমরা সরাসরি ওয়াটারের ইনলেট, সেটা একটু আগে তোমাদের থার্মোমিটারের সাহায্যে বের করব। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে মেটালের টেম্পারেচার মাপার জন্য আমরা থার্মোকাপল ব্যবহার করছি আর ওয়াটারের টেম্পারেচার ব্যবহার জন্য থার্মোমিটার ব্যবহার করছি। আসলে মেটালের টেম্পারেচার ব্যবহার করার জন্য যে থার্মোকাপল ব্যবহার করছি আমরা, কে টাইপ থার্মোকাপল, এইটার মধ্যে কোনো ফ্লোয়িং কিছু নাই, ফ্লোয়িং কিছু নাই, কিন্তু ওয়াটার যেখানে ওখান দিয়ে যদি ওয়াটার ফ্লো করাইতাম, ওয়াটারে আয়রন আছে, আস্তে আস্তে ওই থার্মোকাপলের টিপে আয়রন জমে। তোমরা নিশ্চয়ই জানো থার্মোকাপল কিভাবে কাজ করে, বা এই সেমিস্টারেও তোমরা ইনস্ট্রুমেন্ট
থাকলে সেইটা থেকে তোমরা থার্মোকাপল জানবা যে থার্মোকাপল কিভাবে কাজ করে। দুইটা মেটাল আসে, তোমরা ইয়ে থেকেও জানছো সম্ভবত, তোমরা ফুয়েল সেশনাল থেকে থার্মোকাপল পড়ছো। কাজেই আয়রন জমে গিয়ে আয়রন জমে প্লাস ওয়াটার যত ফ্লোয়িং হয় ওই থার্মোকাপলের টিপটাকে সে একটু নাড়াইতে থাকবে, হ্যাঁ, মুভিং ফ্লুইড, যার ফলে এখানে থার্মোকাপল ব্যবহার করা এরর বেড়ে যাবে এবং কিছুদিন পরে আয়রন পড়ে ওই টিপটা ইনসুলেটেড হয়ে যাবে, সঠিক রিডিংটা দিবে না। এই জন্য আমরা এখানে ব্যবহার করি না, থার্মোমিটার ব্যবহার করি যাতে সেটা শক্ত, এটা নড়তে না পারে। আর থার্মোমিটারের সামনে যে টিপটা আছে এইটা সাধারণত পলিশড স্টিলের হয়, এই পলিশড স্টিলে আয়রন এর গায়ে জমে থাকতে পারে না। কিন্তু কপারের আমরা তো চাইলে পলিশড প্রপার্টি চেঞ্জ করতে পারবো না থার্মোকাপলের ক্ষেত্রে, এই জন্য আমরা এখানে থার্মোমিটার ব্যবহার করছি। এখানে তাহলে আমরা কিভাবে দুইটা টেম্পারেচার আমরা সরাসরি যে টিআই ওয়াটার ইনলেট আর ওয়াটার আউটলেটের টেম্পারেচার মাপবো। সেখান থেকে আমরা দেখো পরের স্টেপে আসি। তা আমরা ওই ইকুয়েশনটাকে উল্টাই দিছি, কে টাকে রেখে বাকিটা সব এই পাশে নিয়ে আসছি। তা সেখানে আমাদের এই মাস ফ্লোরেট বের করছি, সিপি বের করছি। এরিয়া হচ্ছে কি ক্রস সেকশন এরিয়া, যে কপারের আমরা তোমাদের সিলিন্ডার কপারের, এটা কিন্তু তোমরা নিজে বুঝতে পারছো আমরা সলভ করছি সিলিন্ড্রিক্যাল ইকুয়েশন। আমরা এখানে একটু আগে যেটা দেখলাম এটা ছিল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটেড ইকুয়েশন। এই জন্য আমাদের ওই সেটআপে আমরা যে স্যাম্পল গুলোর কন্ডাক্টিভিটি বের করবো ওই ম্যাটেরিয়াল গুলো শেপ আমাদের সিলিন্ড্রিক্যাল করতে হয়েছে। কারণ আমরা যদি অন্য কোনো রেক্টাঙ্গুলার বলো বা স্ফেরিক্যাল সলভ করতাম তাহলে সেটা সেরকম হইতো। আমরা এখানে এই এক্সপেরিমেন্টের জন্য কনভিনিয়েন্ট ওয়েতে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের সলভ করছি, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের স্যাম্পল আমরা বসাইছি। তা এখানে এই কে এটা কি, এ হচ্ছে যতটুকু এরিয়ার মধ্য দিয়ে হিটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এই যে পাই বাই 4 ডি স্কয়ার, ডি হচ্ছে কপারের যে স্পেসিমেন, এটা ডেফিনেটলি আমাদের মিটারে নিতে হবে। ডায়ামিটার অফ দ্য স্পেসিমেন এটা আমরা তো দিয়ে দিব, বা উপরে এখানে কি আমরা বলে দিছি, তাহলে নিচে আমরা কোথাও বলে দিব, সেটা ইজ নট এ বিগ ইস্যু। তারপরে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি মেজার করতে হবে ডিটি বাই ডিএক্স, যেটার মধ্যেই আমাদের অনেক ভুল থাকা। আসলে ভুলের মধ্যে দুইটা জায়গায় বেশি ভুল হওয়ার সম্ভাবনা। এক হচ্ছে যেখানে থার্মোমিটার দিয়ে ওয়াটার ইনলেট আর আউটলেট টেম্পারেচার মাপবো, এখানে খুব প্রিসাইসলি তোমাকে মাপতে হবে। কারণ থার্মোমিটারে দেখছো একটা ঘর কত 10 ভাগে না 5 ভাগে ভাগ করা আছে, কাজে সেখানে আমি পয়েন্টের পরে এক ঘরে বেশি যাইতে পারবো না। হ্যাঁ, কাজে তুমি হয়তো মাপছো মনে করো 30.5, আসলে ওটা 30.5 এইটা তো হইতে পারে। কাজে ওইখানে একটা এরর আসছে, কারণ ওইটা আমরা থার্মো মিটারই ব্যবহার করছি, এইটা একটা জায়গা আসে। আর একটা হচ্ছে তোমার এই যে ডিটি বাই ডিএক্স, এটা আমরা গ্রাফ পেপার থেকে ম্যানুয়ালি বের করব। ডিটি বাই ডিএক্স গ্রাফ পেপার থেকে ম্যানুয়ালি বের করতে হলে গ্রাফ পেপারে আমাদের প্লট করতে হবে। সেটা কি, তোমরা যে নরমাল গ্রাফ পেপারে এক্স এক্সিসে তোমরা পজিশন গুলো আঁকবা, বাইন্ডেড 0 থেকে কিন্তু শুরু হবে না। ওই যে দেখো প্রথম থার্মোকাপল পজিশন যততে আছে, আমি 6 মিলিমিটার, হ্যাঁ আমি তোমাদের এই ডাটাটাই দেখাই, ধরো ওইখানে একটুখানি কারেকশন আছে তো, ডাটাটা কোথায়, এই যে দেখো প্রথমটা আছে 7, তারপরেরটা হচ্ছে 57, তারপরেরটা 70.5, তারপরে 95.5। কাজে প্রথমটা শুরু কিন্তু 7 মিলিমিটার পর থেকে, তারপরে 57, তারপরে 70.5, তারপরে 9। কাজে এটা বেটার হচ্ছে তুমি একটা এক্সেল, তুমি যে গ্রাফ পেপারটা নিছো তুমি 7, 57, 70.5, 95.5 এরকম দূরে দূরে 4টা পয়েন্ট আগে আঁকো এক্স এক্সিসে। এইবার তার করসপন্ডিং টেম্পারেচার গুলো তুমি বসাই যাও। তাহলে করসপন্ডিং টেম্পারেচার গুলো বসাই গেলে তুমি একটা লাইন পাবা। এখন ওই যে প্রথম দুই টেম্পারেচার দুইটা কোন ম্যাটেরিয়ালের মধ্যে ছিল, প্রথম দুইটা টেম্পারেচার ছিল প্রথম আমাদের অ্যালুমিনিয়ামের মধ্যে।
তুমি প্লট করতে যায় দেখবা যে তুমি আগে শুধু পয়েন্ট বাই ওই প্রথমটা আর দ্বিতীয়টা এর পরের তৃতীয় আর চতুর্থটা যোগ করো, দেখবা এই দুইটার স্লপ একই রকম হবে না। কারণ অ্যালুমিনিয়ামের এক ধরনের স্লপ পাওয়া যাবে, কপারের এক ধরনের স্লপ পাওয়া যাবে। যেটার হিট ট্রান্সফার বেশি হবে সেটার স্লপ কি কম না বেশি? স্যার বেশি স্যার। নো, রং। ডেল টিএল না, তোমরা একটু ফিজিক্যালি বোঝার চেষ্টা করো। আমি একটু ফিজিক্যালি বোঝাই, মানে এটা মুখস্থ থেকে তোমরা বলছো। ফিজিক্যালি বোঝাই বলতে তুমি মনে করো একটা মশাল জ্বালায় রাখছো। মশালটা কি হয়? লাঠি, বাঁশের বা বাঁশের আগে মানুষ মশাল লাগায়। মশালের নিচের অংশ কিন্তু তুমি ধরে রাখতে পারতেছ, উপরের অংশে কিন্তু আগুন জ্বলতেছে। উপরে আগুনের টেম্পারেচার 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, নিচে তোমার কিছুই ফিল করতেছো না, নিচে তোমার বডি টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে রাখছো। কারণ কি? কারণ বাঁশের কন্ডাক্টিভিটি খুবই কম, এইটার মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সফার হচ্ছে না, যার ফলে উপরে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও নিচে এনার্জি চলে আসতে পারতেছে না, যার ফলে নিচের টেম্পারেচার 30 ডিগ্রি হয়ে গেছে। এখন যদি মনে করো আমি এই মশালটা একটা লোহার মশাল তৈরি করলাম, লোহার মশাল তুমি ধরে রাখতে পারবা? না স্যার, পারবো না স্যার। কারণ হচ্ছে উপরে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড হলে নিচে অলমোস্ট 1000 চলে আসবে। ধরো 1000 হলে নিচেরটা 950 হয়ে যাবে। কারণ কি? মেটালের মধ্যে তো প্রচুর হিট ট্রান্সফার হচ্ছে, যার ফলে তার উপরে আর নিচের টেম্পারেচারের তেমন কোনো পার্থক্য নাই। এইবার আমি যদি ইনফিনিটি কন্ডাক্টিভিটির কোনো বডি দিয়ে একটা মশাল বানাইতাম, তাহলে কি হইতো? আগুনের টেম্পারেচার আর তোমার হাতের এখানে টেম্পারেচার একই হতো না? জি স্যার। তার মানে কি, যার কন্ডাক্টিভিটি যত বেশি সে তত এনার্জি ডিসিপেট করে দিচ্ছে এবং তাদের মধ্যে আর টেম্পারেচার ডিফারেন্স তেমন থাকে না। ইনফিনিটি কন্ডাক্টিভিটি হলে দুইটা টেম্পারেচার সেম, কারণ এনার্জি আসার সাথে সাথে সে এনার্জি ট্রান্সফার করে ওইখানে টেম্পারেচারটাও বাড়াই দিচ্ছে। আমাদের আশেপাশে যত কিছু আমরা চোখের সামনে দেখি, এর মধ্যে সবচেয়ে ডায়মন্ড, এই যে যেটা দিয়ে গয়না বানায়, এই ডায়মন্ডের আমরা এখানে আজকে যে কন্ডাক্টিভিটি বের করব কপারের, এই কপারটা হচ্ছে কমার্শিয়ালি পিওর কপার। হ্যাঁ, দোকানেরটা না, দোকানেরটা একটু এটা ল্যাবরেটরি গ্রেডের আর কি। এটা আমরা সরাসরি যে কোম্পানি সাপ্লাই দিছে, ইউকের কোম্পানি, তাদের কাছ থেকে পাওয়া। এইটার কন্ডাক্টিভিটি 400, বাজারে কমার্শিয়ালিটা আরেকটু কম, 378। তো 400, এটা আমাদের আশেপাশে যত কিছু আমি দেখি। আর আমাদের অ্যালুমিনিয়ামটা মনে হয় 172। আশেপাশে যত কিছু দেখি তাদের মধ্যে কপারেরই সবচেয়ে বেশি কন্ডাক্টিভিটি। এখন এর মধ্যেও নন কনভেনশনাল, যদি এটা কেউ ব্যবহার করবে না, যে ডায়মন্ডের কন্ডাক্টিভিটি হচ্ছে 3000। হ্যাঁ, 3000। কাজেই আমরা যদি ডায়মন্ড দিয়ে কপারের কাজ করতে পারতাম, এই যে আমাদের বিভিন্ন ধরনের পাইপ যার মধ্যে হিট ট্রান্সফার হবে, হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার যদি আমি ডায়মন্ড দিয়ে বানাইতে পারতাম, তাহলে আমার ওই আরো 5 গুণ হিট ট্রান্সফার হতো। সেটা তো আর ফিজিবল হচ্ছে না, ডায়মন্ড ব্রিটিল ইত্যাদিতে হট ভ্যারাইটিস। কাজেই এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দুইটা স্লপের মধ্যে কার স্লপ কম হবে, বলো তো এবার? স্যার যেখানে স্যার হচ্ছে হিট বেশি ট্রান্সফার হবে, মানে কন্ডাক্টিভিটি যেখানে বেশি স্যার। কপারের কপারের অ্যালুমিনিয়ামের মধ্যে কন্ডাক্টিভিটি কার বেশি? কপারের বেশি। এইবার আমি বলতে চাচ্ছি যে স্লপটা আমরা এক্স এক্সিস এর দূরত্ব আছে আর ওয়াই এক্সিস হচ্ছে আমাদের টেম্পারেচার আছে। তা আমরা প্রথম টেম্পারেচারটা আঁকছি প্রথম পজিশন, ওই যে 7-এ, তারপর আস্তে আস্তে আঁকছি। এখন প্রথম দুইটা দাগ দিয়ে একটা লাইন টানছি, পরের দুইটা দাগ দিয়ে আরেকটা লাইন টানছি। এই যে দুই ধরনের স্লপ হবে, প্রথম স্লপটা বেশি হবে না কম হবে? স্যার বেশি হবে স্যার প্রথমে। এক্স্যাক্টলি বেশি হবে, কারণ অ্যালুমিনিয়াম হিটটা কম ট্রান্সফার করতেছে, যার ফলে স্যার শুরুতে যে টেম্পারেচার আছে পরে টেম্পারেচার অনেক কম, যার ফলে কি হবে, স্লপটা বেশি খাড়া হয়ে যাবে। গট দ্য পয়েন্ট? জি স্যার। আর যদি অ্যালুমিনিয়ামের এই কন্ডাক্টিভিটি ইনফিনিটি হইতো, তাহলে আমরা কি হইতাম, একটা হরাইজন্টাল লাইন পাইতাম। স্যার হরাইজন্টাল লাইন পেতাম একটা। তাহলে আমরা এখন এখান থেকে আমরা স্লপ বের করব। হ্যাঁ, দুইটার আলাদা আলাদা স্লপ বের করব।
একটা অ্যালুমিনিয়ামের স্ল্যাব পাবো আর একটা কপারের স্ল্যাব পাবো। এইবার আমরা যদি দেখো এখানে আমরা বসাই দিতে পারি, গ্রাফ নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। আমরা কিউ বের হয়ে আমরা এমসিবি ডেল্টা ডি থেকে কিউ বের করছি। তারপরে তোমাদের আমরা সেখান থেকে এরিয়া স্যার। কিউ ইকুয়াল টু মাইনাস কে ডেল টি বাই ডেল এক্স। আমরা ডেল টি বাই ডেল এক্স টা বের করছি কোথা থেকে? ডেল টি বাই ডেল এক্স টা আমরা থেকে এরিয়া, ডেল টি হচ্ছে দুটা টেম্পারেচার ডিফারেন্স থেকে, সিপি আমরা সিপি বের করব বই থেকে কারণ এটা প্রপার্টি, আর মাস ফ্লুইড, তাহলে সেখান থেকে আমরা তোমার কেটা পেয়ে যাব। স্যার তাহলে কে কি স্যার দুইটার জন্য আলাদা আলাদা আসবে না স্যার? হ্যাঁ, দুইটা আলাদা আলাদা কে বের হবে, কপারের জন্য একটা বের হবে, অ্যালুমিনিয়ামের জন্য একটা বের হবে। এখানে আমাদের উত্তরগুলো দেওয়া আছে, একটা হবে 172, একটা হবে 400। তো এই উত্তর দেওয়ার মানে হচ্ছে আমরা এখান থেকে এররটা বের করব। এখন যদি আমি যাই তোমাদের আসলে অবজেক্টিভে কি কি কাজ করতে দরকার ছিল, আমি তো প্রসিডিউরটা শেষ করলাম। টু প্লট দ্য মেজার টেম্পারেচার ভার্সেস ডিসটেন্স কার্ভ এন্ড হেন্স টু ডিটারমাইন দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট, যেটা বললাম প্রথমে এই টেম্পারেচার আর ডিসটেন্স ভার্সেস কার্ভ একে সেখান থেকে প্লটটা বের স্পেসিমেন সেটা বের করবা। টু কম্পেয়ার দ্য ক্যালকুলেটেড থার্মাল কন্ডাক্টিভিটি মেটাল স্পেসিমেন উইথ ইট স্ট্যান্ডার্ড ভ্যালু, আমরা দেওয়া আছে। টু স্টাডি দ্য সিগনিফিকেন্স অফ থার্মাল কন্টাক্ট, এটা আমরা এখন আসতেছি, থার্মাল কন্টাক্ট রেজিস্ট্যান্সটা কি, সেটা কিভাবে কাজ করে। এখন আমরা তাহলে আমাদের এই জায়গাটা শেষ করলাম। এবার আমরা টেবিলটা দেখি, যে টেবিলের মধ্যে আমাদের ডেটাগুলো বসাতে হবে। এখানে কিছু অ্যাজাম্পশন আছে, ওই যে আমরা ধরে নিছি ওয়ান ডাইমেনশনাল, আমরা চেষ্টা করছি তাকে ওয়ান ডাইমেনশনাল বানানো। আবার ওই যে হিট কন্ডাকশন ইকুয়েশন ফর ফুরিয়ার, এটা কিন্তু হোমোজিনিয়াস, অর্থাৎ সব জায়গায় একই ধরনের ম্যাটেরিয়াল থাকবে, তাকে বলা হয় হোমোজিনিয়াস আইসোট্রপিক। তা সেটা আমরা ধরে নিছি। নো ইন্টারনাল হিট জেনারেশন, ভিতরে কোনো হিট জেনারেট করে না, সেটা আমরা ধরে নিছি। হ্যাঁ, তারপরে বাউন্ডিং সারফেস অফ দ্য এক্সপেরিমেন্টাল সেটআপ আর আইসোথার্মাল ইন ক্যারেক্টার, আমরা এটাকে ধরে নিছি যে মানে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন এটা নন ইউনিফর্ম হবে না, আইসোথার্ম সব জায়গায় সমানভাবে হবে যদি হিট এনার্জি যেভাবে যাচ্ছে। The temperature gradient in the direction of heat flow is constant. The temperature, আমরা এটা ধরে নিছি যে গ্রেডিয়েন্ট, এই যে আমরা দুইটা লাইন, আমরা তো মাত্র দুইটা পয়েন্ট দিয়ে ড্রপ করছি এটা। হ্যাঁ, এই জন্য গ্রেডিয়েন্টটা বাস্তবে তো গ্রেডিয়েন্ট সমান না, কোনো ডাউট নাই। তুমি যদি 1 মিলিমিটারে এক্স্যাক্টলি পয়েন্টের পরে 4 ঘর ডিজিট পর্যন্ত অ্যাকুরেট ডাটা নাও, তাহলে দেখতে পারো গ্রেডিয়েন্ট আসলে এক না। ওইটা মনে করো 10 মিলিমিটারের মধ্যে প্রতি হাফ মিলিমিটার পর পর গ্রেডিয়েন্ট একেবারে সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে নামতে হবে। এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবে তার ওটা পাওয়া যায় না। বাস্তবে আমি যদি তুমি বলি যে 100 গ্রাম ওজনের একটা পাথর আমাকে এনে দাও, জীবনে পারবা? তুমি সারা জীবন পার হলেও তুমি কোন জায়গা থেকে 100 গ্রামের একটা পাথর ন্যাচারালি জোগাড় করতে পারবা? পারবা না, কম বেশি এটা হয়। কাজে ম্যাটেরিয়াল ওই আইসো, এগুলো আমরা ধরে নিচ্ছি যে এটা হোমোজিনিয়াস আইসো। হিট কন্ডাকশন ইন স্টেডি স্টেট ইজ অ্যাচিভড বিফোর ফাইনাল ডাটা, আমরা অবশ্যই স্টাডি করেই আমরা ডাটাগুলো নিব। আর এটা কেন আবার অ্যাজাম্পশনের মধ্যে আসছে তাহলে? কারণ আসলে রিয়েল স্টেডি স্টেট তো কখনোই হবে না। তুমি ওখানে দাঁড়ায় থাকলে তোমার বডি টেম্পারেচার, তোমার বডি থেকে হিট ট্রান্সফার হওয়ার কারণে ওই স্টেডি চেঞ্জ হবে। জানালা খোলা আছে, জানালা থেকে বাতাস কম বেশি আসলে হিট ট্রান্সফার হচ্ছে। জানালা বন্ধ করলেও ঘরের মধ্যে বাতাসের মুভমেন্ট আছে, সেটা তো স্টেডি স্টেট পরিবর্তন হবে। ওই স্টেডি স্টেটও জীবনে অ্যাচিভ হবে না। এই জন্য এটাও আমাদের একটা অ্যাজাম্পশনের মধ্যে আমরা রেখেছি। স্যার 3 নাম্বার অ্যাজাম্পশনটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, বাউন্ডিং সারফেসেস অফ দ্য এক্সপেরিমেন্টাল সেটআপ আর আইসোথার্মাল ইন ক্যারেক্টার, আমাদের যে মনে করো যেখানে সারফেসটা শেষ হয়ে গেছে, একটা সারফেস সাথে আর একটা সাথে মিশে না, তা মিশলে আসলে যেখানে সে মিশছে এখানে তো সাইড এফেক্ট নামে একটা জিনিস আছে, কারণ ও আর একটা বডির সাথে কন্টাক্ট করে রাখছে। কন্টাক্ট করলে ও বিভিন্ন ভাবে তার গায়ে হিট ট্রান্সফার করে দিচ্ছে, এটাও রিয়েলি কখনো ইউনিফর্ম হয় না। কিন্তু আমরা ধরে নিছি যে এইখানে আইসোথার্মাল, এখানে টেম্পারেচার সবাই সমান, অর্থাৎ এক কথা বলা যায় সারফেসটা যেখানে এসে শেষ হয়েছে আমরা ধরে নিছি ওই জায়গার ওই এন্ড সারফেসের সব জায়গায় টেম্পারেচারটা সমান। গট দ্য পয়েন্ট?
মানে কি অ্যালুমিনিয়াম আর কপার যে জায়গায় কন্টাক্ট সারফেসটা ওই জায়গার টেম্পারেচার সমান আর কি, অ্যালুমিনিয়াম আর কপার দুইটার জন্য। না, এটা ওই কন্টাক্ট বোঝানো, যে কোনো ওই অনেকগুলো কন্টাক্ট হয়েছে না আমাদের উপরে বডির সাথে আছে, হ্যাঁ ওই কন্টাক্ট ইনক্লুডেড, ওই কন্টাক্ট আরো অনেকগুলো, যত যে জায়গায় এসে সারফেসটা শেষ হয়েছে আমরা ধরে নিচ্ছি ওইখানের সারফেসের প্রতিটা পয়েন্টের টেম্পারেচার সমান, সে যতগুলো কন্টাক্ট যত জায়গায় কন্টাক্ট করুক না কেন, সারফেস যেখানে শেষ হয়েছে এটা নট নেসেসারি। আমরা যে সাইড যদি চিন্তা করি, এই যে কার্ভ সারফেস, আমরা ধরে নিচ্ছি কার্ভ সারফেসের সব জায়গায় টেম্পারেচার সমান। স্যার মানে হচ্ছে স্যার আমাদের অ্যালুমিনিয়াম আর কপারের চারপাশে যদি আমরা চিন্তা করি যে না ওখানে এয়ার আছে, তো ওই এয়ারের প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সেম এরকম বলতে পারি কি? না না, ইয়ারের না, ওই ম্যাটেরিয়াল বডির। ম্যাটেরিয়াল বডির। আচ্ছা হ্যাঁ। স্যার। আমরা যতগুলো সারফেস আছে, এই যে বন্ডিং সারফেস, মেটাল টু মেটাল কন্টাক্ট আছে, আবার যে জায়গায় তুমি মেটাল নাই সেখানে মেটালের সাথে ইয়ারও আছে। আমাদের এই যে সমস্ত এন্ড সারফেস গুলো আছে আমরা ধরে নিছি এন্ড সারফেসের সব জায়গায়। তুমি মনে করো ওই যে আমরা বললাম যে এটা π/4d স্কয়ার, এটা ধরো 10 মিলিমিটার স্কয়ারের একটা সারফেস এরিয়া। এখন আসলে কি ওই, আমি ফিজিক্যালি যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি, ও তার এজ গুলা দিয়ে সাইড কার্ভ সারফেস দিয়ে হিটটা ট্রান্সফার করে দিচ্ছে বাতাসে। জি স্যার। তাই যদি হয়ে থাকে তাহলে ওই সারফেস যে এরিয়া আছে তার মাঝখানের দিকে টেম্পারেচার বেশি আর সাইডের দিকে টেম্পারেচার কম হবে, কারণ ও বাইরের দিকে তো এনার্জি ছেড়ে দিচ্ছে। ঠিক কাজেই আমি যদি ওই গোল একটা সারফেস এরিয়ার টেম্পারেচার যদি সত্যিকারে একদম প্রিসাইসলি মাপতাম, তাহলে দেখতাম ভিতরের দিকে টেম্পারেচার বেশি, বাইরের দিকে আস্তে আস্তে টেম্পারেচার কম। এটাকে বলা আইসোথার্ম, মানে একটা লাইন, টেম্পারেচার লাইন যদি আমি ড্র করতাম তাহলে দেখতাম আস্তে আস্তে বাইরের দিকে টেম্পারেচার কমে গেছে। আমরা এটাকে ইগনোর করছি, বলতেছি সব জায়গায় সমান। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এই টেবিলটাতে একটু আসি। তোমাদের এখানে কিছু কোশ্চেন আছে, উত্তর দিতে হবে। এইটা আর আমি পড়বো না, এটা ইট ইজ ইওর ওয়ার্ক। তাহলে টেবিলের মধ্যে আমাদের এই যে ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার 25 মিলিমিটার করে, কপারের, অ্যালুমিনিয়াম। তারপরে থার্মোকেবল টাইপে হচ্ছে কে হচ্ছে ক্রোমোমেল, অ্যালুমেল। আর থার্মোকেবল এরা সাধারণত এক ধরো -100 থেকে +1200 এরকম একটা রেঞ্জের সে রিডিং নিতে পারে। ওয়েট অফ দ্য এমটি কন্টেইনার 0.19, তার মানে এটা 190 গ্রাম। ডিসটেন্স বিটুইন কনজেক্টিভ থার্মোকেবল পজিশন ΔX, এটা তোমরা পজিশন দেওয়া আছে, বিয়োগ করে বের করবা। আর লেন্থ অফ দ্য স্পেসিমেন কনসিডার ফর, এটা হচ্ছে 102 মিলিমিটার। তোমাদের ফিল আপ করতে হবে এটা। আমরা দুইটা অবজারভেশন নিব, এই যে ফ্লো রেটটা আমরা চেঞ্জ করে দিব। তো ফ্লো রেটটা যদি চেঞ্জ করি তাহলে কি হবে বলতো? যদি আমি ফ্লো রেটটা কমাই দিলে ওই যে ওয়াটারের যে আউটলেট টেম্পারেচার আমরা থার্মোকাপল দিয়ে মাপবো, এই ওয়াটারের আউটলেট টেম্পারেচার কি অপরিবর্তিত থাকবে নাকি বাড়বে বা কমবে, কি হবে? স্যার বাড়বে স্যার। স্যার বাড়বে। এক্স্যাক্টলি বাড়বে, কারণ আমরা ওয়াটারের এম তো কমাই ফেলছি কিন্তু এনার্জি তো ফিক্সড, যার ফলে এমসিপি ডেল্টা টি কিউ ফিক্সড রাখলে ডেল্টা টি বড় হইতে হবে, বড় হইতে হলে আউটলেট টেম্পারেচার বড় হইতে হবে। তা আমরা দুইটা ফ্লো রেট নিব, কিন্তু কে এর পরিবর্তন হবে না, এটা তো বুঝতে পারছো, কে ইজ এ প্রপার্টি। তা আমরা 1 আর 2 দুইটা অবজারভেশন একটা ফ্লো রেট চেঞ্জ করে দিব, তোমাদের দুইটা ডাটাই দেওয়া আছে। এক্সপেরিমেন্টালি মেজার্ড টেম্পারেচার, এইটা ওই যে ইকুয়েশনটা একটু ড্রাইভ করলাম, ওই ইকুয়েশন থেকে পজিশন 1 2 3 4, তা 1 এর টেম্পারেচার তো আমরা এক্সপেরিমেন্টালি নিব, এটা থিওরিটিক্যালি বের হবে না। আবার 4 নাম্বারও থিওরিটিক্যালি বের হবে না, বাকি 2 আর 3 মাঝখান থেকে থিওরিটিক্যালি বের হবে। ওয়াটারের টেম্পারেচার, ইনলেট আউটলেট, ওয়েট অফ ওয়াটার কালেক্ট করব, তারপরে টাইম অফ কাউন্ট, এটা কত সময় ধরে হবে। তো সেটার জন্য দেখো আমাদের গিভেন ডাটা কি তোমাদের দেওয়া আছে। 4 নাম্বারটা টেম্পারেচার স্যার থিওরিটিক্যালি বের করা যাবে না? 4 নাম্বার তো বাউন্ডারি তো তুমি কিভাবে বের করবা? ইনভার্স সলিউশন লাগবে তোমার সেই ক্ষেত্রে। বাউন্ডারি ছাড়া আমরা এই যে মনে আছে যখন ইকুয়েশনটাকে সলভ করলাম তখন কি ছিল, at x equal to xl t equal to t, বাউন্ডারি ধরে মনে পড়ে? ইয়েস স্যার।
হ্যাঁ, কাজে আর তুমি বের করতে পারবা, এক্সট্রাপোলেশন হবে ওই মেটালের লাস্ট এন্ডে। আমরা এখানে আসলে দেখো এইটা 1 2 3 4 4 নাম্বার, এই যে 2 3 আমাদের এই পজিশন গুলো কি থার্মোকাপলের করসপন্ডিং পজিশন, এটা তো মেটালের লাস্ট এন্ড না। দেখো কনফিউশন থাকলে আবার জিজ্ঞাসা করো। এনি কনফিউশন? নো স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই যে 2 সেট ডেটা আমরা এখানে দিয়ে দিছি, এই যে স্যার এটা আমরা ফ্লোরেট চেঞ্জ করছি। ফ্লোরেট কতটুকু চেঞ্জ হয়েছে এই যে ডানের ডাটা দেখলে বুঝতে পারবা। এই যে ওয়েট অফ কন্টেইনার উইথ ওয়াটার, এই যে এটা ওয়াটার আর ওয়েট সহ, ওয়াটার আর কন্টেইনার সহ মেপে দিছি। আমাদের এখানে শুধু ওয়াটার বের করতে হলে কন্টেইনার কিন্তু বিয়োগ দিতে হবে। কন্টেইনারের ওয়েট আমরা দিয়ে দিছি কোথাও একটা জায়গায়, এই যে ওয়েট অফ এমটি কন্টেইনার 190.19 কেজি। তাহলে সেখান থেকে যদি আমরা বাদ দেই তাহলে এখানে শুধু ওয়াটার পাওয়া যাবে। টাইম হচ্ছে কত? 600 সেকেন্ড। পরে দেখছো, পরে আমরা ফ্লোরেট কমাই দেওয়ার কারণে আমরা তার চেয়েও কম, মানে খুব কাছাকাছি 1.36 কেজি ওয়াটার আসতে আমাদের 960 সেকেন্ড লাগছে, টাইম বেড়ে গেছে। তাহলে এখান থেকেও এমটি ওয়াটার বাদ, এমটি কন্টেইনার বাদ দিয়ে ওয়াটার ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে কেজি পার সেকেন্ড, এখানেও কেজি পার সেকেন্ড। আর আমরা তাহলে দুইটা সেখান থেকে আমরা ক্যালকুলেশন গুলো বের করে ফেলতে পারবো। তোমাদের এই ক্যালকুলেটেড শীট হচ্ছে নিচেরটা, এখানে তোমাদের বসাতে হবে। এই যে ডেটি বাই ডেক্স তোমরা বের করবা, এরিয়া বের করবা, ওয়াটারের কেজি, অবজারভেশন 1 এর জন্য কেজি পার সেকেন্ড, তারপর এভারেজ টেম্পারেচার, তারপরে স্পেসিফিক এটা এই যে অ্যাপেন্ডিক্স সি। এই সিটা হচ্ছে আসলে আমরা আগে আমাদের শীট পিছনে দেওয়া ছিল, যেটার মধ্যে এখন তোমাদের থার্মোডাইনামিক্স সব বইতেই আছে, বই থেকে আগে এটা পেছনে ছিল, এখন নাই। ওই অ্যাপেন্ডিক্স সি, ওইখান থেকে থার্মোডাইনামিক প্রপার্টি থেকে এই ওয়াটারের সিপি নিবা, এটা মুখস্থকারী কথা। স্যার ডিটি বাই ডিএক্স স্যার আমরা দুইটা পাবো না স্যার পার হ্যাঁ, অবজারভেশনে? দুইটা পাবা। স্যার তাহলে এখানে তো মানে দুইটা ঘর এটা করবো। লিখে রাখবা, একটা ওই ডিটি বাই ডিএক্স ব্র্যাকেট দিয়ে ঘিরে একটা সিইউ, ডিটি বাই ডি কে ডিএস দুই পাশে ব্র্যাকেট দিয়ে একটা এল। বুঝতে পারছি। গ্রাফ কি দুইটা আলাদা আলাদা গ্রাফে লিখবো নাকি স্যার একটা গ্রাফে দুইটা? এক গ্রাফে Thank you. কারণ এটা বেশি দূর যাবে না, অল্প জায়গার মধ্যে। মাত্র টোটাল লেন্থ হলো 102, তার মানে 4 ইঞ্চি, মানে 4 ইঞ্চি বলছো তোমার এই 6 আঙ্গুল 1 বিঘাতের মধ্যে, মানে টোটাল জিনিসটা ধরে যাবে। স্যার এখানে বলছে মিলিমিটার গ্রাফে আঁকতে স্যার, তো আমরা কি ইঞ্চি গ্রাফটাতে আঁকতে পারবো নরমাল যেটাতে? ইঞ্চি গ্রাফ দিয়ে আঁকলে তোমার কিন্তু কনভার্ট করতে হবে, কারণ মাইন্ড ইট আমরা যে ইকুয়েশনটা বসাচ্ছি এটা ডিটি বাই ডিএক্স কিন্তু মানে কেলভিন পার মিটার, বুঝছো? গ্রাফে স্কেলিংটা করে লিখে দিলেই স্কেলিংটা হবে না করে স্যার? নিতে হবে, কোনো অসুবিধা নেই, স্কেলিং করতে পারলে নো প্রবলেম। কাজে ওই ইঞ্চিকে তুমি মিলিমিটারে কনভার্ট করে দাগ দিয়ে নিবা, একই তো কথা। 1 ইঞ্চি মানে 25 মিলিমিটার, বুঝছো? জি স্যার, ঠিক আছে স্যার। 25 মিলিমিটার ধরে ধরে রাখবা। পরে আছে কি টেম্পারেচার ডাইস, দুটা বিয়োগ করবা। হিট ক্যারিড আউট বাই ওয়াটার, ওই যে এমসিপি ডেল্টা টি। তারপরে থার্মাল কন্ডাক্টিভ কপার হচ্ছে কেসিইউ, আর অ্যালুমিনিয়াম হচ্ছে কেএল, আর পার্সেন্টেজ অফ এরর তোমরা বের করবা। এটা গেল ক্যালকুলেশন। দেখো এটা নিয়ে কোনো আছে কিনা, তাহলে আমরা পরেরটা যাব। স্যার টি নোট এন্ড টিএল এই দুইটা স্যার কি হবে স্যার? টিএল কি স্যার টি ওয়াটারটা নিব নাকি স্যার স্টেডি স্টেটে? বুঝিনি, আবার বলো। বুঝতে পারিনি, আবার বলো। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি পরেরটা যাই? এই পরেরটাতে আমাদের আসলে কোনো ডেটা নাই, আমরা শুধু আমাদের পরেরটা হচ্ছে কি স্টাডি অফ থার্মাল কন্টাক্ট রেজিস্ট্যান্স। আমরা এখানে শুধু স্টাডি করব যে কন্টাক্ট রেজিস্ট্যান্স কি, সেটার কারণে কি হয়। তা আমরা যদি মনে করো এই যে বললাম যে দুটো বডি, এই যে দুইটা, একটা অ্যালুমিনিয়ামের সারফেস আর একটা কপারের সারফেস একসাথে কন্টাক্ট হয়েছে,
তাহলে এই কন্টাক্ট যদি আপাতত খালি চোখে তুমি মনে হচ্ছে একটার সাথে একটা মিশে গেছে, কিন্তু যদি তুমি মাইক্রোস্কোপিক ফর্মে দেখো তাহলে কিন্তু একটার সাথে একটা মিশে যায় নাই। এটা এই যে আমরা ছবি দেখো, এই যে দুটো এসে যখন মিশে তখন এইটার মধ্যে একটা জায়গায় কন্টাক্ট করে আর একটা জায়গায় ফাঁকা, কারণ বাস্তবে একদম মাইক্রোস্কোপিক ফর্মে দেখলে এটা তো রিয়েলি ফ্ল্যাট না, প্লেন না, যার ফলে দুটা যখন তোমার হাতের কথাই চিন্তা করো, তুমি হাত যখন একটার সাথে একটা তুমি হাতের পাঞ্জা মিশাও, দেখো কিছু কিছু জায়গায় কন্টাক্ট আছে আর কিছু কিছু জায়গাতে ফাঁকা, রীতিমতো বাতাস দেখতে পাচ্ছ। যে জায়গা উঁচু সেখানে কন্টাক্ট, যেখানে উঁচু সেখানে কন্টাক্ট হয় না। কন্টাক্ট জায়গা, অনলি কন্টাক্ট জায়গা দিয়েই হিট ট্রান্সফার হয়। এই যে আমি উপরে এই যে লাল লাইন দিয়ে দেখাচ্ছি, দেখো ফাঁকা জায়গার মধ্যে দিয়ে অ্যারোর পরিমাণ কম আছে, আর যেখানে যেখানে কন্টাক্ট হয়েছে সেখানে অ্যারোর পরিমাণ বেশি। তাহলে ফাঁকা জায়গায় কি আছে? বাতাস আছে, তাহলে তার মধ্যে হিট ট্রান্সফারের পরিমাণ কম, এই জন্য অ্যারো কম দিছি। এটা আমি দেখি আর কি। আর যেখানে কন্টাক্ট আছে সেখান থেকে হিট ট্রান্সফার বেশি। তার মানে দেখো মোস্ট অফ দ্য হিট কিন্তু কন্টাক্ট পয়েন্ট দিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই কথাটা বুঝতে পারবে না? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এইবার আমরা মনে করো এখানে দেখো লেয়ার অন লেয়ার, তোমাদের এইটা আমি আসলে তোমাদের সবচেয়ে যেটা আই হোপ যে বইটা তোমাদের পড় হবে বলে আমি মনে করছি সেই বই থেকে নিছি, যাতে তোমাদের ওই জায়গাটা থেকে তোমাদের এখানে ম্যাচ করা সুবিধা হয়। এটা আমি তোমাদের সেনজেলের বই থেকে নিছি, হ্যাঁ, যাতে তোমরা ওই জায়গা আবার এখানে প্র্যাকটিক্যাল সাথে কম্পেয়ার করতে পারো। লেয়ার অন লেয়ার টু, মনে করো লেয়ার অনটা হচ্ছে অ্যালুমিনিয়াম, লেয়ার টু হচ্ছে কপার। এইবার দুটো কন্টাক্ট হয়েছে, এইবার মাঝখানের এই বাঁকা লালটুকু বাদ দাও, তাহলে প্রথমে একটা স্লপ পাওয়া গেছে, পরের একটা স্লপ পাওয়া গেছে। তাকায় দেখো দুইটা স্লপ কিন্তু সমান না, দুইটা স্লপ কিন্তু আলাদা। এখানে কিন্তু উপরে অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামের স্লপ কিন্তু বড় হওয়ার কথা ছিল, এখানে পরেরটা স্লপ বড়, কারণ ওরা তো আর কপার অ্যালুমিনিয়াম ধরে সেন্সেলের বইতে আঁকে নাই, ওরা দুইটা ম্যাটেরিয়াল ধরে আছে। প্রথমটার স্লপটা একটু কম, পরের স্লপটা বেশি। তাহলে বলো তো পরেরটা কি হাই কন্ডাক্টিভিটি না লো কন্ডাক্টিভিটি? লো কন্ডাক্টিভিটি। হ্যাঁ, পরেরটা লো কন্ডাক্টিভিটি। তাহলে এখন এই যে গ্যাপ যদি না থাকতো মাঝখানে দুইটা, আমি যদি একটা কপার একটা অ্যালুমিনিয়াম না দিয়ে আমি টানা 102 মিলিমিটারের একটা কপারের সিঙ্গেল সিলিন্ডার দিতাম এবং তার মধ্যে 4টা থার্মোকয়েল বসাতাম, তাহলে একটা টানা স্লপ হইতো না, একটা সিঙ্গেল লাইন? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো দুইটা মেটেরিয়াল হওয়ার কারণে আমার দুই ধরনের স্লপ হয়েছে, একটা ইস্যু। আরেকটা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এই যে প্রথম টেম্পারেচার আস্তে আস্তে ফল করতেছে, এইবার টেম্পারেচার আস্তে আস্তে এইবার সে ব্রেক জায়গাটা পেয়ে গেছে, আর ব্রেকের মধ্যে হিট ট্রান্সফারটা কমে যাবে, কারণ এর মধ্যে প্রচুর এয়ারের গ্যাপ আছে, যার ফলে হিট ট্রান্সফার কমে যাবে। সেটা যদি কমে যায় তাহলে এই কার্ভটা লিনিয়ারলি টানা চলতে থাকবে না, সে আরেকটা স্লপ তৈরি করবে ঠিকই, কিন্তু হঠাৎ করে একটা ড্রপ করে গিয়ে তারপরে চলতে থাকবে। গট দা পয়েন্ট? জি স্যার। এই ড্রপটা লাল লাইনটা যদি এখন ভুলে দাও, দেখো এই লেয়ার ওয়ানে আস্তে আস্তে টি ওয়ানে এসে শেষ হয়েছে, ড্রপ করে গিয়ে পরে লেয়ার টু তে গিয়ে টি টু থেকে শুরু হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে যে টেম্পারেচার ড্রপ, এই ড্রপটা কিসের জন্য হয়েছে? কারণ একটা মেটাল আরেকটা মেটালের সাথে 100% কন্টাক্ট করতে পারে না, কন্টাক্ট পয়েন্ট দিয়ে শুধু হিট ট্রান্সফার হয়, যার ফলে ওই টেম্পারেচার সে ওই এনার্জি ট্রান্সফার করতে পারে না। এনার্জি যদি ওই লেভেলে ট্রান্সফার করতে না পারে তাহলে এনার্জি ইজ এ মেজার অফ, মানে আমরা টেম্পারেচার দিয়ে তাকে জাস্টিফাই করি। কাজেই এনার্জি যেহেতু নাই, টেম্পারেচারটা তখন ড্রপ করে যাচ্ছে। কাজে কন্টাক্ট যত বেশি কন্টাক্ট পয়েন্ট থাকবে, আমরা তাহলে এখন যদি বলি যে একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল হলে এই ড্রপটা হইতো না, তার মানে কি তাদের এখানে আর ডিসকন্টিনিউটি নাই, সব পুরাটাই কন্টাক্টে আছে, এই জন্য কন্টিনিউয়াসলি চলে গেছে। এইবার গ্যাপ যেই বেড়ে গেছে টেম্পারেচারটা ড্রপ করে গেছে। এখন যত বেশি আমরা কন্টাক্ট পয়েন্ট বাড়াইতে পারবো তত বেশি আমরা হিট ট্রান্সফার পাবো এবং তত এই লাইন এই টেম্পারেচার ড্রপটা ডেল্টিটা কমে যাবে। এখন
আমরা কিভাবে তাহলে কন্টাক্ট পয়েন্ট গুলো বাড়াইতে পারি? আমরা চাপ দিয়ে প্রেসারাইজড করে আমরা কন্টাক্ট পয়েন্ট গুলো বাড়াই দিতে পারি। আমরা যদি এই যে যেসব জায়গায় তাহলে দুইটা আলাদা বডি আছে, সেই সব জায়গায় আমরা তাহলে প্রচন্ড রকমের প্রেসার দিয়ে দুটাকে লাগাইতে হবে, তাহলে আমাদের হিট ট্রান্সফারটা বাড়বে। তা নাহলে হিট ট্রান্সফার দেখো এই যে ড্রপ করে তারপরে আবার যায়। তো এখন মোটরসাইকেল আছে, মোটরসাইকেলের দেখবা সামনের দিকে অ্যালুমিনিয়ামের ফিন থাকে, এই ফিন কিন্তু আলাদাভাবে কাস্ট করা হয়। আর মোটরসাইকেলের যে সিলিন্ডারের বডি, হ্যাঁ, সিলিন্ডারের যে বডিটা, এটা কিন্তু আবার কাস্ট আয়রন। কাস্ট আয়রনের হিট ট্রান্সফার ভালো না, এই জন্য আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ফিন বানাই। তাহলে কি হবে? অ্যালুমিনিয়ামের ফিনকে কাস্ট আয়রনের বডিতে বোল্ট দিয়ে টাইট করে লাগানো হয়। কাজে এখানে যত ভালো আমি টাইট করতে পারবো, যত তাদের সারফেস ফিনিশ ভালো করতে পারবো, অর্থাৎ উদ্দেশ্য থাকবে যত বেশি ভিতরের এয়ার গ্যাপ, কন্টাক্ট পয়েন্ট যত বাড়াই দিব তত হিট ট্রান্সফার হিসেবে। এই কন্টাক্টের কারণে যে হিট ট্রান্সফার কম হয় তাকে আমরা বলি কন্টাক্ট রেজিস্ট্যান্স। আর ইনভার্স উল্টাটাকে বলা হয় ইনভার্স অফ কন্টাক্ট রেজিস্ট্যান্স ইজ কল্ড কন্টাক্ট কন্ডাক্ট্যান্স। তা আমরা এখন প্র্যাকটিক্যাল লাইফে তুমি রাস্তাতে যাইতে হলে দেখবা এই যে পরোটা বানাচ্ছে, রাস্তার দোকানে দেখো না বড় বড় মেটালের ফ্রাইং প্যানে পরোটা তৈরি হচ্ছে 4টা 5টা। ওরা কি করে? পরোটা বানানোর সময় এই যে একটা খুন্তি দিয়ে যেই পরোটাকে চাপ দেয়, সাথে সাথে পরোটাটা ফুলে যায়। কেন ফুলে যায়? ওই ফ্রাইং প্যানের সাথে পরোটার মধ্যে কন্টাক্ট রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এবার উপর থেকে যত চাপ দিচ্ছে ততই কন্টাক্ট পয়েন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, কন্টাক্ট রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, কন্ডাকশন হিট ট্রান্সফারটা বেড়ে যাচ্ছে, পরোটার মধ্যে বেশি হিট চলে আসতেছে, পরোটার মধ্যে ওয়াটার পার্টিকেলটা ভ্যাপার হয়ে ফুলে উঠতেছে। তাহলে দেখো এই সব কাজেও কিন্তু মানুষ কন্টাক্ট রেজিস্ট্যান্সের এই কনসেপ্ট, এই টেকনোলজি কিন্তু ব্যবহার করছে। যদিও ওই লোক জানে না যে চাপ দিলে আসলে কি হচ্ছে, কন্টাক্ট রেজিস্ট্যান্স কমে যায়, সে বুঝে না। কিন্তু তুমি এখন বুঝতে পারবা যে কেন এই চাপটা তাকে দেওয়া হয়েছে। রুটি বানানোর সময় কি করে? একটা কিছু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দিয়ে মানুষ চাপ দেয় না, চাপ দিয়ে 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 রুটি ঘুরাই ঘুরাই বানাচ্ছে। ওই কন্টাক্ট পয়েন্টটা, কন্টাক্ট রেজিস্ট্যান্সটা কমানোর জন্য সে চাপ দিচ্ছে, যাতে কন্টাক্ট পয়েন্টটা বাড়ে, ফ্রাইং প্যান থেকে কন্ডাকশনের মাধ্যমে বেশি হিটটা রুটিতে ট্রান্সফার হতে পারে। এখন বলতে পারো আজকে আমরা সাদা সাদা কি দেখছি, নরমালি যদি আমি কিছু না দেই তাহলে এর মধ্যে বাতাস আছে, বাতাসের কন্ডাক্টিভিটি খুবই কম। এই জন্য কি করা হয়, এক ধরনের থার্মাল গ্রিজ আছে, যে থার্মাল গ্রিজের হিট ট্রান্সফার রেট অনেক হাই। ওই কন্টাক্ট পয়েন্ট গুলো থেকে থার্মাল গ্রিজ, এটা কি পেস্টের মতো, এই পেস্টের মতো দিয়ে দেওয়া হয়, তারপর এদেরকে চেপে দেওয়া হয়। চেপে দিলে অতিরিক্ত থার্মাল গ্রিজ সব বের হয়ে গেল। জোরে চাপলে থার্মাল গ্রিজ শুধু কোথায় লেগে থাকলো, ওই উঁচু নিচে যদি হয়, যতটুকু ফাঁকা যায়। এখন তাহলে ফাঁকা জায়গাটা কে ফিল আপ করে আছে? ওয়াটার, ইয়ার না, থার্মাল গ্রিজ। থার্মাল গ্রিজের কন্ডাক্টিভিটি হাই। তাহলে কি হচ্ছে, ইয়ারের পরিবর্তে আমরা ওই জায়গাগুলো থার্মাল গ্রিজ দিলে আমাদের হিট ট্রান্সফার বেড়ে যাবে। এই জন্য আমরা তোমরা সাদা সাদা যেগুলো দেখছো এইগুলো হচ্ছে আমাদের থার্মাল গ্রিজ দেওয়া। তো এইখানে আমরা একটা ওরকম একটা প্লট করছি, যে দেখো এ হচ্ছে আমাদের একটা বডি, বি হচ্ছে একটা বডি। আবার মাইন্ড ইট, দুইটা যদি একই ম্যাটেরিয়াল হয় এবং তাদের স্টেডিতে নেওয়া হয় তাহলে কিন্তু দুইটা স্লপ একই। আর ম্যাটেরিয়াল যদি কম বেশি হয় তাহলে স্লপও করসপন্ডিংলি কমে যাবে। এবং এখানে এসে এই জায়গাটা একটা ভালো করে খেয়াল করো, আমি একটু ভালো করে তোমাদের কেয়ারফুলি, বারবার ভুল করছিল বলে এই জায়গাটা আমি একটু কেয়ারফুলি দেখাতে চাই, না বুঝতে পারলে বলবা। এই দেখো আমি এই যে প্রথমে মনে করো এটা 1 2, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের দুইটা পয়েন্ট। খেয়াল করো এটা কিন্তু আমি এক্সট্রিম 2 কর্নারে দেই নাই, কারণ থার্মোকয়েলের পজিশন এক্সট্রিম 2 কর্নারে না। আবার পরের দুইটা, সেটাও কিন্তু 2 এক্সট্রিম কর্নারে না। আমার জিরো কিন্তু এখান থেকে শুরু, জিরো হয়ে আস্তে 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 যাচ্ছে। এক্স এ নামে যে পজিশনটা, সেটা হচ্ছে থার্মোকয়েলের লাস্ট পজিশন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল বডির লাস্ট পজিশন। কাজেই আমি যে এই যে যেখান থেকে টেম্পারেচারটা ড্রপ হয়েছে 2A থেকে 2B, এটা কিন্তু খাড়া ভার্টিক্যালি নিচে। এই বামের লাল লাইন বাঁকা ভাবে তোমাকে প্লট করে দিয়েছে, এটা তোমাকে বোঝানোর জন্য। কিন্তু তুমি যেটা করবা, তুমি যদি এক্সট্রাপোলেট করো লাইনটা, তাহলে এই যে
প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্ট, এটা হচ্ছে তোমার স্লপ। এবার তুমি উপরের দিকে একটু বাড়ায় দাও, নিচের দিকে একটু বাড়ায় দাও। উপরের দিকে বাড়া কোন পর্যন্ত? জিরো। জিরো মানে হচ্ছে তোমার ম্যাটেরিয়াল বডি যেখান থেকে শুরু। আর নিচের দিকে কোন পর্যন্ত যাবা? যেখানে তোমার ম্যাটেরিয়াল বডি শেষ। এইবার পরের দুইটা জয়েন করো। পরের দুইটা জয়েন করে নিচের দিকে বাড়াও, যেখানে তোমার ম্যাটেরিয়াল বডি শেষ ওই পর্যন্ত। আর উপরের দিকে বাড়াও কোন পর্যন্ত? যেখানে তোমার ম্যাটেরিয়াল বডি শুরু। এইবার তাহলে প্রথমটার ম্যাটেরিয়াল বডি শেষ আর পরেরটার ম্যাটেরিয়াল বডির শুরু, এইটা কিন্তু আমরা ধরে নিচ্ছি একেবারে সলিড কন্টাক্টে রয়ে গেছে। তার মানে কি এটা একটা সিঙ্গেল পয়েন্টে আছে। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। ইন্টারফেস একটা সিঙ্গেল পজিশনে আছে। তার মানে কি, তাহলে আমরা ইন্টারফেসের অ্যালুমিনিয়ামের দিকে টেম্পারেচার 2ab, পরের দিকে টেম্পারেচার 2a, পরেরটা টেম্পারেচার হচ্ছে 2b। ইন্টারফেসে উপরেরটার অ্যালুমিনিয়ামের টেম্পারেচার একরকম হবে, কপারের টেম্পারেচার একরকম হবে, বাট ইন্টারফেসের ফিজিক্যাল পজিশন কিন্তু একটা। কাজেই লাইনটা হবে ভার্টিক্যালি খাড়া নিচে। এর নিচে যেটা এইটা, এটা আসলে প্র্যাকটিক্যাল লাইন। প্র্যাকটিক্যাল লাইন কিন্তু খাড়া হয় না, প্র্যাকটিক্যাল লাইন বাঁকাই। হ্যাঁ, আমরা এখানে থিওরিটিক্যালি আঁকবো, প্র্যাকটিক্যালি ভিতরে আমরা জানি না, এই জন্য এটা আমরা খাড়া নিচে আঁকবো। আর বাস্তবে আসলে খাড়া নিচে হয় না, কারণ হচ্ছে যে এন্ড এফেক্টের কারণে টেম্পারেচার আমরা যে ধরে নিচ্ছি এই যে এরকম লিনিয়ারলি সোজা যে এক্সট্রাপোলেশন যেটা করলাম, আসলে প্র্যাকটিক্যাল লাইফে এন্ড এফেক্টের কারণে এক্সট্রাপোলেট করলে লাইনটা সোজা খাড়া নিচে নামে না, একটু বাঁকায় চলে যাবে। এই কারণে এই যে লাইনটা একটু প্র্যাকটিক্যালি লাইনটা একটু বাঁকা করে দেখানো। কিন্তু আমরা ডান দিকে যেভাবে খাড়া নিচে আছে সেভাবে আমরা প্লট করব। এবং আমরা সেখান থেকে তাহলে এটুকু বুঝলাম যে কন্টাক্ট হলে তার একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের কারণে টেম্পারেচারটা ড্রপ হয় এবং সেটা আমরা এখান থেকে দেখাবো। আবার তোমার কিন্তু একটা গ্রাফ পেপারের উপরে আঁকবা, তুমি তো স্লপটা নিবা, এই যে প্রথম পার্ট থেকে তোমার অ্যালুমিনিয়ামের স্লপটা নিবা, দ্বিতীয় পার্ট থেকে তোমার কপারের স্লপটা নিয়ে যাবা, ওইটার উপরেই তুমি এটা এঁকে দেবে। এটার জন্য তোমাকে আলাদা গ্রাফ পেপার ব্যবহার করতে হবে, নট নেসেসারি, কারণ অতিরিক্ত কোনো তথ্যই থাকবে না। ওই একই গ্রাফ পেপার উপর থেকে তুমি এই দুটা জিনিস ড্র করে ফেলতে পারবে। বুঝাইতে পারছি? জি স্যার। দেখো তোমাদের এই এক্সপেরিমেন্ট সংক্রান্ত কোনো কোশ্চেন আছে কিনা? স্যার লাস্টে গ্রাফটার ব্যাপারটা একটু আবার বললে ভালো হতো স্যার। একটা গ্রাফ পেপার নিবা, একটা গ্রাফ পেপারে এই যে এখন ডান দিকে যে প্লটটা দেখছো এই প্লটটা করবা। এই প্লটটা করে এই যে প্রথম যে স্লপটা পাইলে ওইটা থেকে অ্যালুমিনিয়ামের স্লপ আসবে, দ্বিতীয় যে স্লপটা পাবে সেখান থেকে কপারের স্লপটা আসবে। আর এই যে থার্মাল কন্টাক্ট রেজিস্ট্যান্সের স্টাডি যেটা, এটার জন্য তোমাকে এইটাকে এক্সট্রাপোলেট করবা, দেন খাড়াভাবে আঁকবা। এইখান থেকেই হচ্ছে তোমার টেম্পারেচার ড্রপটা, তুমি এই যে টেম্পারেচার ড্রপ এইটা তুমি বের করবা যে তোমার টেম্পারেচারটা ড্রপটা কত হইছে। টেম্পারেচার ড্রপ কিন্তু মাইন্ড ইট, টেম্পারেচার ড্রপ কিন্তু এই সেকেন্ড থার্মোকাপল আর থার্ড থার্মোকাপলের দুইটা টেম্পারেচার ডিফারেন্স না। জি স্যার। এটা কিন্তু এই যে একই সিঙ্গেল পজিশনে আনতে হবে, তারপরে তাদের সরি তারপরে এই যে টেম্পারেচার পার্থক্যটা তৈরি করতে হবে। সুতরাং ডেলটি তুমি বের করে দেখাবা, সেটার জন্য কিন্তু তোমাদের একটা সিঙ্গেল পজিশন পর্যন্ত আসতে হবে। স্যার হ্যাঁ বলো। মানে 1A আর 1B এক্সপেরিমেন্ট দুটার জন্য মানে একটা গ্রাফ থেকে আমরা ডাটা নিব? অবশ্যই তোমার দুই একটা গ্রাফ পেপারের মধ্যে সবগুলো আঁকতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। আর আঁকার সময় তুমি যে এই পাশে মনে করো এখানে অ্যালুমিনিয়াম শব্দটা লিখো, এই পাশে কপার শব্দটা লিখো, কারণ কেউ তো চাইলে উল্টা দিক থেকে আঁকতে পারে, তাতে তার ভুল হবে না। কিন্তু আমার একটু বুঝতে তো হবে যে কোনটা অ্যালুমিনিয়াম কোনটা কপার। জি স্যার। এরই কোশ্চেন? আপনি এর জন্য কি স্যার আমাদের আলাদা একটা ইয়া করা দরকার আছে নাকি একই এর মধ্যে সব পুরোটা লিখে দিব, মানে একটা ফাইলে, মানে একটা সিঙ্গেল পিডিএফ, একটা সিঙ্গেল পিডিএফ। আচ্ছা মনে করো প্রথম 10 পেজ হয়ে গেল এ, পরের 10 পেজ বি, এবং প্রত্যেকের ডিসকাশন তুমি চাইলে একসাথে লিখতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার বুঝতে পারছি। তবে সেটা একটু ডিসকাশন এক জায়গায় নিলেও তুমি একটু আইডেন্টিফাই করে দিও যে ডিসকাশন অফ 1A, ডিসকাশন অফ 1B। জি স্যার বুঝতে পারছি। স্যার সব মানে শীটের মতো লিখতে পারবো, শুধু ডিসকাশনটা একটু আলাদা করে দিবে এই তো, নাকি আর? শীটের মধ্যে বলতে কি, সবই তো সাদা কাগজে।
আমার স্যার ল্যাব শিট যেটা দেওয়া আছে না ওইটা ফলো করে সব করবো, শুধু ডিসকাশনটা একটু স্যার মানে আইসোর দুটো আলাদা করে দিতে আর এই কোনো কি না না সিঙ্গেল পিডিএফ হবে। Yes, sir. মানে স্যার অবজেক্টিভ তো একটাই হবে নাকি? মানে অবজেক্টিভ একটা অবজেক্টিভ পয়েন্ট মানে মানে একটা অবজেক্টিভ মানে হেডার আর তুমি এখন এই শোনো, রিপোর্ট রাইটিং আর রিপোর্ট জমা দেওয়া, এটা আমাদের মিস্টার বাপ্পি বলবে। উনি বাপ্পি রিপোর্ট রাইটিং আর এক্সপেরিমেন্টের উপর একটা জমা কোশ্চেন দেওয়া ছিল নিয়ে একটু বলো। রিপোর্ট রাইটিং স্যার ওই যে দুইটা এক্সপেরিমেন্ট যেহেতু দুইটা আলাদা আলাদা করে লিখলে মনে হয় স্যার ভালো হবে না। প্রথমে ওয়ানে লিখবো, ল্যাব ওয়ানে শিটে তো স্যার যেভাবে দেওয়া হবে তুলে ফেলছি স্যার। হ্যাঁ ল্যাব শিটে যেভাবে দেওয়া হবে তুলে ফেলছি। হ্যাঁ, তোমার ল্যাব শিট অনুসারে দেখে দেখে তো লিখবো। অবজেক্টিভটা ল্যাব শিটে যেগুলো দেওয়া আছে সেগুলো অবজেক্টিভ লিখবা, অ্যাপারেটাস যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো লিখবা, স্কিমেটিক মানে ডায়াগ্রাম। ল্যাব শিটে 1A আর 1B কম্বাইন করেই লেখা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ল্যাবে তোমার 1A 1B একসাথেই আছে, তো একসাথে দিতে পারো, সমস্যা নেই। শুধু ডিসকাশনে আলাদা আলাদা করে দুইটা ভাগ করে লিখে দিও। ঠিক আছে ডিসকাশনটা একটু আলাদা হবে। স্যার আর চাইলে কি স্যার আমরা একের হচ্ছে প্রথম তিনটা স্যার একের এতে লিখলাম আর পরের 4 নাম্বারটা হচ্ছে একের বিতে লিখলাম, এভাবে করে কি হবে না স্যার? অবজেক্টিভ যদি লিখি আলাদা আলাদা করে, কারণ স্যার একসাথে চারটার লিখো। ভিতরে। আমরা আচ্ছা ঠিক আছে স্যার। ল্যাব তোমাদের রিপোর্ট তো report- আজকে রাত 10টার মধ্যে জমা দিতে হবে তোমাদের। আমি স্যার অ্যাসাইনমেন্ট টাইমটা কি স্যার একটু এক্সটেন্ড করা যায় স্যার? একদিন নতুন টপিক তো স্যার এগুলো, থিওরিটা যদি একটু পড়তে পারতাম বেটার হতো স্যার। কি করা যায় স্যার? তার উপর Time স্যার আসলে বেশি আজকে লাগবে। ভালো করে দেখতেও পারছি না, মানে ভিডিও অনেক নয়েজ ছিল আর কি, নেটের সমস্যার কারণে। সময় লাগবে দিলে ভালো হয়। আচ্ছা তোমাদের আমরা ইয়ে করি, ধরো এটা আমরা তো এটা প্র্যাকটিস করতেছি আজকে প্রথম দিন বলে, আমরা তোমাদের ভাবি কি আমরা 2 ঘন্টা বেশি দিয়ে দিতে পারি না, 10টা না দিয়ে ঠিক আছে আজকের মধ্যেই 12টার মধ্যেই দিও প্রথমটা, এর পরের দিন কিন্তু আর এক্সটেনশন করা হবে না। তো আমরা 2 ঘন্টা এক্সটেন্ড করব, ঠিক আছে ভাবি? জি স্যার, আমি তাহলে রাত 12টা পর্যন্ত টাইম দিয়ে দিব। হ্যাঁ 12টা স্যার আরেকটা 12টার ব্যাপার পর একটু। কিন্তু ক্লোজ করে দেব, 12টার পর কিন্তু আবার আপলোড করতে পারবো না। ঠিক আছে, তো স্যার, 12টার মধ্যেই দিয়ে দিই। স্যার আমাদের তো হচ্ছে খুব সম্ভব যদি অফলাইনে যাইতে পারি আর কি, তখন তো মেবি এইগুলা স্যার আবার হাতে কলমে করানো হবে। না এটা ওইটা তো তোমাদের তুমি মেবি ওর অফিশিয়াল ইয়ে শেষ, জি স্যার। তোমাদের অফিশিয়ালি, কারণ তোমাকে আমি এক ক্লাস তো 2 বার নিব না, তোমার ক্রেডিট জি তো স্যার। 0.75। জি স্যার। আমাদের দিক দিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে তোমাকে মানে আমরা টাইমটা আর কি ম্যানেজ করা মানে সমস্যা হবে স্যার। না না ওইটার জন্য না, আমি তো তোমাকে 0.75 ক্রেডিটের ক্লাস নিব, জি স্যার। কাজেই অফিশিয়ালি ক্লাস শেষ, জি স্যার। অফিশিয়ালি ক্লাস শেষ, অফিশিয়ালি রিপোর্ট জমা দেবা। বাকিগুলো হচ্ছে আমরা তোমাদের এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য, আমরা তোমাদের সত্যিকারে দেখানোর জন্য আমরা অনেক বেশি নিতে পারি। জি স্যার, মানে ওইটাই আসলে বলতেছিলাম যে নন ক্রেডিট হিসাবে মানে দেখানো। এক্স্যাক্টলি নন ক্রেডিট হিসেবে আমরা সেটা তো জাস্ট তুমি এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখবা। এই যে আজকে জি লেকচার তো স্যার। আর দেওয়া হবে না, ল্যাব স্যার রিপোর্ট তো তুমি তাহলে আবার আমাদের জমা হচ্ছে দিবে। ল্যাব এটা রিপোর্ট আজকে যেগুলো আছে স্যার, মানে এইগুলার হার্ড কপি সংরক্ষণ করতে হবে স্যার। হার্ড কপি কালেক্ট করে রাখতে হবে তোমাদের কাছে। হ্যাঁ, জি সংরক্ষণ স্যার। করতে হবে অবশ্যই। ওকে স্যার। এক্সপেরিমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। বলো আর এখানে হিটারের সাথে অ্যালুমিনিয়াম সংযুক্ত করার আর হচ্ছে ওই স্যার ওয়াটার ফ্লোয়িং ওয়াটারের সাথে হচ্ছে কপার সংযুক্ত করার কি কোনো সিগনিফিকেন্স আছে নাকি স্যার উল্টায় দিলেও সেম জিনিস? স্যার উল্টায় দিলেও সেম জিনিস, আমরা যদি স্টাডিতে নিব উল্টায় দিলেও সেম জিনিস, কোনো পার্থক্য হবে না। ল্যাব শিটে ছিল স্যার উপরে অ্যালুমিনিয়াম নিচে কপার, স্যার আপনি ওইটাই বলছিলেন, কিন্তু স্যার আপনি যে ভিডিওটা প্লে করে দেখাইছিলেন ওখানে বোধহয় বলছিলেন যে উপরে কপার, সেজন্য একটু কনফিউশন আছে স্যার। ওইখানে দুইটাই কপার আছে তো ভিডিওতে, ওখানে ল্যাব কাস্টমাইজ করা যাবে। ওইটা আমরা সারাদিন খুলি, বুঝছো, সারাদিন খুলি। স্যার ডাটাগুলো স্যার উপরে অ্যালুমিনিয়াম নিচে কপার এইভাবে দেওয়া। ডাটাগুলো উপরে অ্যালুমিনিয়াম, ডাটাগুলো উপরে অ্যালুমিনিয়াম। আচ্ছা ঠিক আছে স্যার। মনে করো আমি তোমাকে ভুল বললাম, তুমি জাস্টিফাই করতে পারবে না? স্যার কেটা স্লোপ দেখে বুঝতে পারবো আর কি স্যার। এক্স্যাক্টলি, মনে করো আমি কিছু বলিনি, আমি কিছুই বলিনি, তুমি প্লট করো, স্লপ দেখে তুমি তোমার হিসাব করো। এটা একটা তোমার একটা টেস্ট হয়ে গেল, স্লপ দেখে হিসাব করো। স্যার আমাদের অবজারভেশনটা স্যার 2 সেট, তাহলে আমরা কি 2 বার গ্রাফ আঁকবো? মানে অবজারভেশন 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা। এক গ্রাফ পেপারে করে এটা প্লট করা যাবে।
একই গ্রাফ পেপারের উপরে একটা একটা একটু স্ট্যাগার্ড ফর্মে থাকবে, দুটা একটার উপর ওভারল্যাপ হবে না। কারণ তোমার ওই যে বললাম না, একটু এই জন্য জিজ্ঞাসা করছিলাম, বলো তো ফ্লো রেট কমাই দিলে টেম্পারেচার কি হবে? টেম্পারেচার যদি একটু বেড়ে যায় তাহলে কি হবে? পজিশন গুলো চেঞ্জ হয়ে যাবে না? ইনলেট ওয়াটারের টেম্পারেচার তো এক থাকবে, ওইটা তো আর গ্রাফে আসতেছে না। স্লপের পরিবর্তন হবে না, কারণ তো বুঝতেই পারতেছো, দ্যাট ইজ এ প্রপার্টি অফ ম্যাটেরিয়াল। স্লপের পরিবর্তন হবে না। স্যার তার মানে অবজেক্টিভ অ্যাপারেটাস ডাটা আর গ্রাফ দুইটার জন্য একই হবে, জাস্ট ডিসকাশন এ আর বি এর জন্য আলাদা আলাদা হবে, তাই তো? একসাথেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে তুমি একটু ডিস্টিংগুইশ করে দিতে পারো, একই পাতায় লিখলে, একই পেজে লিখলে, একের এ তারপরে মাঝখানে গিয়ে ধরো একের বি যখন শুরু হবে তখন একের বি টা লিখলে, বাম পাশে এ বি শব্দটা একটু লিখে দিবে, আচ্ছা স্যার, যাতে আমরাও পড়ার সময় কনফিউজড হয়ে না। আর কোনো কোয়েরি আছে তোমাদের? স্যার ভিডিওগুলো স্যার মানে এগুলো আগে আগে আপলোড করে দিলে স্যার আমরা একটু আগে আগে দেখতে পারতাম আর কি। হ্যাঁ, ভিডিওগুলো এখন আপলোড করে দিব টিমসে, টিমসের ম্যাটেরিয়াল সেকশন। তোমাদের এই রেকর্ডেড ভিডিওটা দিব আমি, আর ওই যে আলাদাভাবে ভিডিও বললো আলাদা ভিডিওটা দিব, আর ইয়ে দিব। হ্যাঁ, এইটার মধ্যে তোমাকে ইয়ে শীটটা দিয়ে দেবো, শীটটা ভিডিওর মধ্যে ছাড়াও ওই ওয়ার্ড ফাইলটা, পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। ঠিক আছে, তিনটা জিনিস যাবে, ওই ডিপার্টমেন্টাল শীট যার মধ্যে ডাটা আছে, এটার পিডিএফ ফাইলটা, আর এই এখন জুমের রেকর্ডেড ভিডিওটা, আর তোমার শুধু ল্যাবের ভিডিওটা। গট দ্য পয়েন্ট? জি স্যার। স্যার আমাদের হচ্ছে আজকে 2:30 থেকে স্যার আরেকটা ল্যাব আছে, তো সেক্ষেত্রে আজকে আমাদের এমনিতেও ফার্স্ট ক্লাস, তো আমরা মনে হয় স্যার একটু টাইমটা আরেকটু এক্সটেন্ড জাস্ট ফর টুডে স্যার, আজকের জন্য না আজ নয়, তোমাদের গতদিন আমরা তখন ইন্ট্রোডাকশনে ছিলাম, ইউজুয়ালি এর আগের বছর 6টা 7টা পর্যন্ত টাইম দেওয়া ছিল। তোমাদের যে ল্যাব আছে এটা শোনার পরেই আমরা 10টা দিছিলাম, তোমার মনে আছে? জি স্যার, খেয়াল আছে স্যার, তো সমস্যা নেই স্যার, এইজন্য আমরা 10টা দিছিলাম, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে তারপরেও আমি আজকে বললে তোমাদের একটু সম্মান দেখাতে হয়, তাই আমি 2 ঘন্টা বাড়াই। তো থ্যাংক ইউ স্যার, সমস্যা নাই স্যার, 12টাতেই হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু বলবা নাকি এই না পর্যন্ত? স্যার ঠিক আছে। তা বাপি আর কিছু বলার আছে? স্যার ওই যে ল্যাব রিপোর্টের ডিসকাশন বা কোনো পার্ট যেন কেউ কারো কপি না করো, তাইলেই মোটামুটি ঠিক আছে সবকিছু। রিপোর্টটা কেউ কপি করো না, ঠিক আছে? কারণ আমরা যখন খাতা দেখি বা রিপোর্ট দেখি একটা দেখলে আর দেখা লাগে না, সবগুলো একই লেখে সবাই। এটা সবাই অনলাইনে যদি একই হয় না, কোনো অসুবিধা নেই, তুমি দেখবা 10 মার্ক ওই 10 জনের ভাগ করে এক এক করে দিয়ে দিবা, সবাই 1। এটাই করতে হবে। তোমরা যদি দেখাদেখি করে লেখো, আমরা মার্কস কিন্তু ভাগাভাগি করে দেবো সবার মধ্যে, 10 মার্ক সবাই এক এক করে পেয়ে যাবে। কি রাজি তো? ইনশাআল্লাহ হ্যাঁ, ওরা এথিক্যালি ভালো, আমরা আশা করতেছি। ওরা আমাদের সম্মান রাখবে, নিজেদের সম্মান রাখবে, বিশ্ববিদ্যালয়ের সম্মান রাখবে, ওরা কপি করবে না, নিজেরা তোমরা নিজেদের মতো করে সব লিখতে পারবে। ঠিক স্যার, লাস্ট একটা প্রশ্ন স্যার, কোশ্চেন আনসার গুলো কি স্যার ইনক্লুড করা লাগবে স্যার, নাকি ওটা আমাদের পরবর্তীতে নিজেদের জানা? না, ইনক্লুড করতে হবে, কোশ্চেন আনসার দিতে হবে। তো ঠিক আছে, মানে স্যার কোশ্চেন হিসেবে তো লেখা লাগবে না, মানে ডিসকাশনে ইনক্লুড করে দিব, সেটাই তো? আরে কোশ্চেন তো 4টা ওয়ার্ড, একটা সেন্টেন্স কোশ্চেন লিখতে হবে, এটা একটা সেন্টেন্স, তো কোশ্চেন তো 5-6টা ওয়ার্ড মিলে একটা কোশ্চেন। স্যার কোশ্চেন আনসার গুলো কি স্যার আলাদা লিখবো নাকি ডিসকাশন? না ওই একসাথে ডিসকাশনের আগে লিখে দেব, ডিসকাশন লেখার আগে। ডিসকাশন লেখার আগে, ওকে স্যার, ঠিক আছে স্যার। তাহলে আমরা কি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেই? জি স্যার। ওকে, সবাই ভালো থাকো, সাবধানে থাকো এবং কেয়ারফুল থাকো, স্বাস্থ্য সচেতন থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? জি স্যার, দোয়া রাখেন স্যার। আসসালামু আলাইকুম।